start recording and let's start our class. So, welcome again to our financial reporting for June 2025 sessions class. So, that we have started last week, and from my part, that I already told you, যে আমি for the time being group accounting টা আপনাদেরকে cover করে দিব, and group accounting শেষ করে মানে practice করার পর then I will start the other part that I will collab with Fahim sir. So that is our plan. একটু স্ক্যাটার মনে হতে পারে অনেক কিছু, বাট স্টিল আমি আপনাদেরকে অলওয়েজ যেটা রিকমেন্ড করি, অলওয়েজ যেটা আমি রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে ইফ ইউ ফেস এনি চ্যালেঞ্জ, এনি কোয়েশ্চেন্স ইফ ইউ হ্যাভ, প্লিজ লেট মি নো স্ট্রেট ওয়ে। সো কারোর মধ্যে কোনো কনফিউশন, রিসোর্স কই পাবো না পাবো, সো সেটা নিয়ে আমি বিলিভ করি যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমার কাছে আপনি রিচ আউট করলে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গেট ইউ সলিউশন। আর আরেকটা জিনিস আমি গত ক্লাসেও আপনাদেরকে বলেছি যে রিসোর্স আমি যেটাই দিচ্ছি, যাই দিচ্ছি, একটা রিসোর্স আমরা সবসময় নিজেরা ট্রাই করব ফলো করতে, সেটা হচ্ছে স্টাডি হাব। এসএসসি এর একটা ফ্রি ম্যাটেরিয়াল, যে স্টাডি হাবটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে টু গেট আন্ডারস্ট্যান্ড দ্য হোল সিলেবাস, টু গেট practice the questions like as perspective of the exam environment. So that is very important. And আমি গত ক্লাসে আপনাদেরকে লিঙ্কটা দেওয়া ছিল যে স্টাডি হাব আমরা কিভাবে অ্যাক্সেস করব, দ্যাট আই অলরেডি শো ইউ। এবং আমি নাজমাকে আমি পার্সোনালি দিয়ে রাখছি, সো দ্যাট যেহেতু সে লাস্ট ক্লাসটা মিস করেছে, সো সেখান থেকে যেন সে রিক্যাপ করে নিতে পারে। অ্যান্ড আরেকটা রিসোর্স আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা যদি একটু দেখে থাকেন আপনাদের গ্রুপে, সেটা হচ্ছে আমার নিজের একটা কুইক রিভিশন করা আছে। মানে হচ্ছে আমি আমার লাইক আই এম টেকিং দিস পেপার সিন্স 2016-17, সো অনেকদিন হওয়াতে যেটা হয়েছে যে আমার এই কুইক রিভিশনটা ইট ইজ এ প্রুভেন সর্ট অফ ক্যাপসুল সর্ট অফ থিং, যেটা হচ্ছে আপনাকে রিভিশনে অনেক হেল্প করে। হ্যাঁ, সো এই জন্য আমি এটাকে আসলে কুইক রিভিশন হিসেবেই ইউজ করি। অ্যান্ড বেসিক্যালি হচ্ছে এখানে আপনার যত সিলেবাসের টপিক গুলো আছে, আপনি যে কোনো একটা টপিক দেখলেই বুঝতে পারবেন। যেমন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আপনারা যারা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অলরেডি পড়ে আসছেন অথবা পড়েছেন, দেখবেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা অনেক বড় একটা টপিক, বাট what I tried my level best to keep it in 1 or 2 pages. হ্যাঁ, জাস্ট আমার এখানে সামারি গুলো খুব সুন্দর করে হাইলাইট করা, এবং খুব সুন্দর করে আপনি এটা কমপ্লিট পড়তে পারবেন, এবং আহ, আপনাকে রিভিশন করতে এটা খুব হেল্প করবে। যেমন আপনি যদি দেখেন আমরা যে টপিকটাতে আছি এখন, গ্রুপ অ্যাকাউন্টিং, আমি যদি সেখানেও যাই, গ্রুপ অ্যাকাউন্টিং থেকে কিন্তু অনেক কিছু আমরা ইন ডিটেলসে কথা বলছি, এবং আমাদের ক্লাস রেকর্ডিং কিন্তু সেখানে ওই রেফারেন্স গুলো আমরা বলছি। বাট হোয়াট আই ট্রাইড ইন কুইক রিভিশন, সেটা হচ্ছে আমি যখন গ্রুপ অ্যাকাউন্টিং এর বেসিক জিনিসগুলো একটু রিভিশন করতে যাব, অথবা আমি যখন গ্রুপ অ্যাকাউন্টিং এর বেসিক্যালি বেসিক পার্টগুলো একটু ওভারভিউ করতে যাব, বার্ড ভিউ যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে আমার এই স্লাইডটা আপনাকে হয়তো বা হেল্প করবে। আহ, আপনি যে কোনো আইএস, যখন আপনি কোনো একটা আইএস এর ইন ডিটেলস পড়েন, এই যে প্রিন্সিপাল অফ কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সো যেটা বলছিলাম, যে কোনো আইএস আপনি যখন অনেক ডিটেলসে পড়েন, সো আপনি যদি এই কুইক রিভিশনটা দেখেন, দ্যাট উইল হেল্প ইউ। এটা আই মাস্ট সে এটা গ্লোবালি একটা ভালো পপুলার রিসোর্স হিসেবে আমি অনেকদিন রেকমেন্ড পেয়ে আসছি, অনেক রেসপন্স পেয়েছি এটাতে। সো রিসেন্টলি আমি একটু লিঙ্কডইন অথবা সব জায়গায় এটাকে কম প্রমোট করার কারণে দেখা যায় অনেকটা আসে না। সো বাট এক সময় এটা আমি যখন আমি ফার্স্ট পাবলিশ করি এই রিসোর্সটা, ইট ওয়াজ লাইক ভেরি পপুলার। সো এই জন্য আমি এখন ইন্টারনালি ইউজ করি এই রিসোর্সটা আমার স্টুডেন্টদের জন্য। সো আই রিকমেন্ড আপনারা রিভিশনের জন্য এই কুইক রিভিশনটা ইউজ করবেন। আবারও আমি বলছি, দিস ইজ নট দ্য ফুল সিলেবাস ফর, মানে আমি 64 পেজের মধ্যে এফার্টটাকে নিয়ে আসার ট্রাই করেছি। সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখানে অনেক কিছু আসলে নাই। নাই ইন আ সেন্স সব আছে, বাট অনেক কিছু ডিটেলসে নাই। যেমন আপনি যদি বলেন কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার যে ফরম্যাট গুলো, আমি এখানে এটা রেখেছি, বাট কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করার অনেকগুলো হচ্ছে ডিটেলস থিওরিটিক্যাল জিনিস আছে, যেটা আমরা ক্লাসে অনেক সময় ডিসকাস করি, এবং আপনাকে ডিটেলস নোটটা আমি শেয়ার করি, এবং অফকোর্স ইউ হ্যাভ স্টাডি হাব দ্যাট ইউ ক্যান রিয়েলি গেট হেল্প।
সো দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট। আমরা স্টার্ট করব, বাট বিফোর স্টার্টিং আমার যতটুকু মনে পড়ে আমি গত ক্লাসে আপনাদেরকে যতটুকু কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম তার একটা ছোট্ট সামারি আমি একটু আপনাদেরকে দেওয়ার হেল্প মানে ট্রাই করি, সো দ্যাট ইট মাইট হেল্প। আপনারা যখন আজকে আমরা একটা কোয়েশ্চেন করার ট্রাই করব, যেটা অলরেডি আমি বলেছি আপনাদেরকে যে আমরা একটা স্ট্যান্ডার্ড খুব বেসিক একটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করে দেখব যে আসলে আমার যেই বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো হচ্ছে ওয়ার্কিং গুলোর ব্যাপারে, সেই ওয়ার্কিং গুলো যেন আমি ঠিক মতো রিলেট করতে পারি। সো এই জিনিসটা করার জন্য বেসিক্যালি আজকে আমরা একটা কোয়েশ্চেন চুজ করেও রেখেছি। এই কোয়েশ্চেনটা আপনারা ক্যাপলান স্টাডি টেক্সট, এটার টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এখান থেকে পাবেন। সো আমি আপনাদেরকে এই ক্যাপ্টান স্টাডি টেক্সটের কথা আগেও বলেছি যে আপনারা যদি কেউ স্টাডি টেক্সট ফলো করতে চান সেই ক্ষেত্রে ক্যাপ্টান ইজ দ্য রিকমেন্ডেড। সো আপনারা যদি সফট কপি চান আই ক্যান শেয়ার ইউ অন মেসেঞ্জার গ্রুপ। আর যদি কারো কাছে থেকে থাকে তাহলে অফকোর্স হার্ড কপি থেকেও আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো লেট মি স্টার্ট উইথ দ্য রিভিশন থিং, যে আমরা আসলে লাস্ট ক্লাসে কি কি ডিসকাশন করেছিলাম। আমি ইন এ নাটশেল জিনিসটাকে একটু র্যাপ আপ করার ট্রাই করি, দেখি আমরা আসলে কতটুকু কভার করতে পেরেছিলাম লাস্ট ক্লাসে। সো আমরা একটু কুইকলি যাব, যদি আপনাদের স্টিল কোনো ইনপুট থাকে ইউ গ্যাস ওয়েলকাম, আপনারা আমাকে ইনপুটটা দিয়ে হেল্প করবেন, অ্যাজ লাইক লাস্ট ক্লাস আপনারা আমাকে খুব কোঅপারেট করেছিলেন। So initially we start with the definition of parent, subsidiary, non-controlling interest and associate company. So আমাদের মনে আছে যে প্যারেন্ট কোম্পানি হচ্ছে যে বেসিক্যালি কন্ট্রোল করে লাইক অন আনাদার কোম্পানি, যাদের অন্য কোম্পানির মোর দেন 50% অর্ডিনারি শেয়ারস থাকে ইউজুয়ালি, তাকে আমরা বলি প্যারেন্ট কোম্পানি অর হোল্ডিং কোম্পানি। আর যাকে কন্ট্রোল করে তাকে আমরা বলি সাবসিডিয়ারি কোম্পানি। সো আমরা যখন গ্রুপ অ্যাকাউন্টিংটা বলি, গ্রুপ অ্যাকাউন্টিং ইন টার্মস অফ লাইক প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি, আমরা এই প্যারেন্ট এবং সাবসিডিয়ারি সব কম্পোনেন্ট গুলাকে মার্জ করি, কনসলিডেট করি, কম্বাইন করি, দ্যাট ইজ কল প্রিন্সিপাল অফ গ্রুপ অ্যাকাউন্টিং। অ্যান্ড এখানে যদি আমার প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে লেস দ্যান 100% অ্যাকোয়ার করে, তখন আমার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, যেটাকে আমরা এনসিআই বলি, সেটা অ্যারাইজ করে। সেটা কি? যেমন আমি যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানির 80% শেয়ার ওন করি, বাকি 20% শেয়ার কিন্তু আমি ওন করছি না। সো এই বাকি 20% শেয়ারের উপর কিন্তু আমার কন্ট্রোল নেই। দ্যাট ইজ মাই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অ্যান্ড দ্যাট ইজ মাই মাইনরিটি অফ শেয়ার হোল্ডার্স। তার মানে আমি যে প্রফিটটা করব সাবসিডিয়ারি থেকে পোস্ট অ্যাকুইজিশন, যে প্রফিটটা হবে, সেই প্রফিটের আমার 80% আমি পাবো, আমি আমি আলটিমেটলি এটা বেনিফিটটা ভোগ করতে পারি। অ্যান্ড বাকি 20% কিন্তু আমাকে এনসিআই এর মধ্যে অ্যালোকেট করে দিতে হবে। অ্যান্ড আই উইল শো ইউ যে এটা আমরা কিভাবে অ্যালোকেশনটা করি, সেটা আমরা ওয়ার্কিং টুতেই এটার প্রেজেন্টেশনটা আমরা দেখাবো। সো এই হচ্ছে আমার তিনটা ডেফিনেশন। অ্যান্ড এরপরে আমাদের ছিল অ্যাসোসিয়েট কোম্পানি। অ্যাসোসিয়েট কোম্পানি দ্যাট ইজ আপ লাইক আন্ডার আইএস 28। এই অ্যাসোসিয়েট কোম্পানির কথাটা আমরা বলেছিলাম যে যাদের উপর আমার সিগনিফিকেন্ট কন্ট্রোল নাই, যেমন সাবসিডিয়ারির উপর আমার কি থাকে, সিগনিফিকেন্ট কন্ট্রোল থাকে, এই জন্য আমি ওটাকে বলি সাবসিডিয়ারি। যাদের উপর আমার সিগনিফিকেন্ট কন্ট্রোল নাই বাট আই হ্যাভ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, তাহলে এটাকে আমরা বলি অ্যাসোসিয়েট কোম্পানি। এবং সেটাকে আমরা পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং দিয়ে কিভাবে ডিটারমাইন করি, যদি মোর দেন 20% অথবা লেস দেন 50% হয়, তাহলে ইউজুয়ালি আমরা ওই এন্টিটিটাকে অ্যাসোসিয়েট এন্টিটি হিসেবে ট্রিট করতে পারি, এবং এটার জন্য আমরা ইকুইটি মেথড ফলো করি, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু আইএস 28। আমরা এটা আইএস 28 এ একদম গ্রুপ অ্যাকাউন্টিং এর শেষের দিকে গিয়ে এটা কভার করব। তাহলে এখানে দুইটা জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে সিগনিফিকেন্ট কন্ট্রোল আর এটা হচ্ছে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। তার মানে যার উপর আমার সিগনিফিকেন্ট কন্ট্রোল আছে তাকে আমি বলছি সাবসিডিয়ারি, দ্যাট ইজ মোর দেন 50% শেয়ার। আর যার উপর আমার কন্ট্রোল নাই, যেমন যার উপর আমার সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, তাকে আমি বলছি হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি, যেটা হচ্ছে মোর দেন 20 বাট লেস দেন 50। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিগনিফিকেন্ট কন্ট্রোল অ্যান্ড ইনফ্লুয়েন্স? সিগনিফিকেন্ট কন্ট্রোল মিনস যেটা আমি আমার সাবসিডিয়ারির কোনো ডিসিশনটাকে চেঞ্জ করার পাওয়ার রাখি। তার মানে সাবসিডিয়ারি কোনো ডিসিশন নিতে চাইলে নিতে পারবে না উইদাউট মাই কনসেন্ট, উইদাউট মাই ভোট, উইদাউট মাই অ্যাপ্রুভাল। এটাকে বলা হয় সিগনিফিকেন্ট কন্ট্রোল। আর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মানে হচ্ছে আই হ্যাভ দ্য পাওয়ার টু পার্টিসিপেট বাট আই ক্যান নট চেঞ্জ দ্য ডিসিশন অফ অ্যাসোসিয়েট কোম্পানি। এই কারণে আমরা অ্যাসোসিয়েট কোম্পানিকে গ্রুপ অ্যাকাউন্টিং এ কম্বাইন করি না, কনসলিডেট করি না।
সো এটারই একটা সিম্পল সামারি আমার বেসড অন শেয়ার হোল্ডিং এখানে দেওয়া ছিল, যে যদি মোর দেন 50% শেয়ার ওন করে তাহলে এটাকে আমরা বলি প্যারেন্ট এবং সাবসিডিয়ারি। যদি মোর দেন 20% বাট লেস দেন 50% হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি। আর যদি লেস দেন 20% হয় তাহলে সেটার জন্য আমরা আর গ্রুপ অ্যাকাউন্টিং এর কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করি না, সেইটাকে আমরা আলটিমেটলি ইমপ্লিমেন্ট করি আমাদের একটা সেপারেট আইএস আইএফআরএস আছে রিগার্ডিং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা বলি আইএফআরএস 9, যেটা আমরা সেপারেটলি আইএফআরএস 9 এ কভার করব। ওকে, আর এছাড়াও আরেকটা জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট আছে যেটা আসলে আমাদের সিলেবাসের পার্ট না, বাট স্টিল যদি কোনো জয়েন্ট ভেঞ্চার জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট হয় তখন এটা আমরা আইএফআরএস 11 এর আন্ডারে ট্রিট করব, দ্যাটস নট আন্ডার আওয়ার সিলেবাস। সো that is the basic definition part of parent, subsidiary, NCI and associate company. Even based on the shareholding, usually we can actually apply those concept যে কিভাবে আমরা আমাদের প্যারেন্ট এবং সাবসিডিয়ারিকে আইডেন্টিফাই করব। এটা ছাড়াও আরো কিছু বেসিক জিনিস ছিল, যেমন শেয়ার হোল্ডিং ছাড়াও যদি আমার অপারেশনস এন্ড ফাইন্যান্সিয়াল সব ডিসিশন আমি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী নিতে পারি তাহলে আই কুড বি দ্য প্যারেন্ট কোম্পানি। যদি মেজরিটি অফ ভোটিং রাইটস আমার কাছে থাকে, যদি মেজরিটি অফ বোর্ড অফ ডিরেক্টরস আমি অ্যাপয়েন্ট করতে পারি, বাই ভার্চু অফ কমন কন্ট্রোল যদি আমার কাছে চলে আসে। সো এরকম অনেকগুলো পয়েন্ট আমরা লাস্ট ক্লাসের কথা বলেছিলাম, দ্যাট ইজ ইন অ্যাডিশন টু দ্য শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ছাড়াও আমার প্যারেন্ট কোম্পানি হতে পারে। এরপরে আমরা এক্সাম্পশন নিয়ে কথা বলেছিলাম। এক্সাম্পশনে বেসিক্যালি দুইটা জিনিসই কভার করে, একটা হচ্ছে যদি প্যারেন্ট অথবা সাবসিডিয়ারি কেউই পাবলিকলি লিস্টেড কোম্পানি না হয়, মানে তাদের শেয়ার অথবা সিকিউরিটি যদি পাবলিকলি অ্যাভেলেবেল না হয় এটা। আরেকটা হচ্ছে যদি আলটিমেট বিজনেস বেনিফিশিয়ারি যে প্যারেন্ট কোম্পানি যে ইনি যদি আইএসআইএফআরএস অনুযায়ী যদি গ্রুপ অ্যাকাউন্টিং প্রিপেয়ার করে থাকেন, কনসলিডেট করেই থাকেন আইএফআরএস অনুযায়ী যেটা সাপোর্ট করে, তাহলে আর সেপারেট ভাবে তাকে আর কনসলিডেশন না করলেও হয়। সো এই ক্ষেত্রে বেসিক্যালি এক্সাম্পশনের কথা বলা হয়েছে, বাট এটা ছাড়া অন্য কোনো কারণে আমার এক্সাম্পশনের কথা বলা হয় নাই। যেমন অনেকেই আমরা এটা মনে করি যে আমার যদি ফরেন সাবসিডিয়ারি থাকে তাহলে কনসলিডেট করতে হবে কিনা, না এক্সাম্পশন অবশ্যই করতে হবে। এই ধরনের কোনো এক্সাম্পশন আসলে নাই কনসলিডেশনের ক্ষেত্রে। তারপর আপনার অপারেশন থেকে ডিফারেন্ট যদি কোনো অপারেশনস হয় তাহলে কি করতে হবে কিনা, ডিফারেন্ট হোক ডাইভার্সিফাইড হোক যত ধরনের অপারেশনস আপনি অ্যাকোয়ার করেন না কেন সেই ক্ষেত্রেও আপনাকে কনসলিডেশন করতে হবে। সো এগুলোর জন্য কনসলিডেশন এক্সাম্পশনের কোনো কনসেপ্ট পয়েন্ট বলা নাই। এখন আসি আমরা আসলে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ কি কি স্টেটমেন্ট প্রিপেয়ার করা শিখতে হবে ইন টোটাল। এটা সেম অ্যাজ আমার নর্মাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মতো। আমরা যখন নর্মাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করতে দেখি সেখানেও আমার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলাই থাকে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টস এন্ড ডিসক্লোজার্স এন্ড নোটস। সো সেম, that actually added as a prefix consolidated, so nothing new, but এখানে প্রিন্সিপালটা নিউ, কেননা এখানে আপনার যেটা থাকবে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যখন আপনাকে প্রিপেয়ার করতে বলবে এক্সামিনার, ইউ আর নট রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওই কোশ্চেনের ক্ষেত্রে যেটা হবে আপনাকে ইন্ডিভিজুয়াল প্যারেন্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া থাকবে, ইন্ডিভিজুয়াল সাবসিডিয়ারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া থাকবে। What you need to do, you have to combine, consolidate those items, that's it. সো এই ক্ষেত্রে আপনাকে আর আলাদা করে আসলে কিন্তু সিঙ্গেল ইউনিটের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে না। মানে ব্যাপারটা প্র্যাকটিক্যালি হয়, বাট আমি যখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এক্সামের জন্য চিন্তা করব, আই এম নট অ্যাকচুয়ালি এবল টু আস্ক যে আমাকে আবার প্যারেন্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে সাবসিডিয়ারি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে দেন কনসলিডেট করতে হবে। নো, আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করা হবে, দেন ইউ উইল বি আস্কড টু কনসলিডেট দোজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড কিছু অ্যাডিশনাল নোটস থাকবে, সেই নোটস গুলো আপনি ফলো করবেন, করে হচ্ছে দেন আপনি কনসলিডেশন করবেন। এখন আসেন আমাদের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারের জন্য এফআর এর জন্য এই দুইটা বেসিক্যালি হচ্ছে সিলেবাসের পার্ট, এর বাইরে আমাদের আসলে কোনো কিছু আসে না, যেটা আমি গত ক্লাসেও আপনাদেরকে বলেছি। এবং এর মধ্যে যদি আমি আপনাকে আরো হাইলাইট করে বলি, যদি এক্সামে আসে তাহলে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটাই মোস্টলি আসে, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসটা একটু কম আসে, বাট তারপরেও আমরা স্কিপ করতে পারবো না, কেননা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এটা আমরা জানি এটা সেকশন সি তেও আসতে পারে, আবার এখান থেকে সেকশন এ অথবা বি তেও কোশ্চেন আসে। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে কোনোভাবেই স্কিপ করতে পারি না। এখন আসি যে এটা সেকশন সি তে আসলে কি
কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে অথবা কি ধরনের কোয়েশ্চেন আসে। আমরা সবাই মোটামুটি জানি যে সেকশন সি তে দুইটা কোয়েশ্চেন থাকে 20 মার্ক করে। একটাতে হচ্ছে আমাকে স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে, আরেকটা হচ্ছে আমার জন্য রেশিও অ্যানালাইসিস, দ্যাট ইজ মাস্ট। এখন আপনাকে যদি স্টেটমেন্ট প্রিপারেশন গ্রুপ অ্যাকাউন্টিং থেকে দেয়, তাহলে আপনাকে গ্রুপ অ্যাকাউন্টিং এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, আর রেশিওটা তখন আসবে সিঙ্গেল এন্টিটি থেকে। আবার স্টেটমেন্ট প্রিপারেশনটা যদি সিঙ্গেল এন্টিটি থেকে আসে, সেই ক্ষেত্রে রেশিওটা অবশ্যই আসবে গ্রুপ অ্যাকাউন্টিং থেকে। তার মানে আপনি কোনোভাবেই কোনো স্পটিং করতে পারবেন না, স্কিপ করতে পারবেন না যে আমি গ্রুপ অ্যাকাউন্টিংটা ভালো পারি, সিঙ্গেল এন্টিটি আমি একটু কম পারি, সিঙ্গেল এন্টিটি আমি যদি না দেখে যাই। আবার আমি সিঙ্গেল এন্টিটি ভালো পারি, বাট গ্রুপ অ্যাকাউন্টিং আমার জন্য স্ট্রাগল হয়, আমি আমি গ্রুপ অ্যাকাউন্টিংটা স্কিপ করে যাই। ইউ ক্যান নট ডু দ্যাট। সো এই জায়গাটাতে আমরা একটু স্ট্রিক্ট থাকবো যে আমাদের আসলে এখানে ওইরকম স্কিপ করার কোনো জায়গা নাই। এরপর আমরা দেখেছি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা কি করি, আমরা প্যারেন্ট এবং সাবসিডিয়ারির সব অ্যাসেট লায়াবিলিটি গুলোকে লাইন বাই লাইন কম্বাইন করি এবং আমরা একটা সিঙ্গেল ইকোনমিক এন্টিটি হিসেবে তাদের ফাইন্যান্সিয়াল পজিশনটাকে প্রেজেন্ট করি। এবং এই ফাইন্যান্সিয়াল পজিশনটা প্রেজেন্ট করার জন্য আমাকে আগে কিছু ওয়ার্কিং করে নিতে হবে। আমি আমার এই ওয়ার্কিং গুলো না করে ডিরেক্টলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন ফরম্যাটে যাব না। আমি আগে আমার ওয়ার্কিং পাসটা ভালো করে কমপ্লিট করব। এই 5টা ওয়ার্কিং নিয়ে গত ক্লাসে আমরা কথা বলেছি, এই 5টা ওয়ার্কিং এর ফরম্যাট নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি, এবং এই ফরম্যাটের একটা টেমপ্লেটও আপনাদের সাথে শেয়ার করা আছে। সেই ফরম্যাটটাই আমরা আজকে অ্যাপ্লাই করব ইন টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1। এই ফরম্যাট গুলোর মধ্যে ওয়ার্কিং 1 ছিল গ্রুপ স্ট্রাকচার, ওয়ার্কিং 2 ছিল নেট অ্যাসেট, ওয়ার্কিং 3 ছিল গুডউইল, ওয়ার্কিং 4 ছিল নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এন্ড ওয়ার্কিং 5 ছিল হচ্ছে গ্রুপ রিটেন আর্নিংস। সো এই পর্যন্ত আমরা গত ক্লাসে কভার করেছি এবং গত ক্লাসে এই ওয়ার্কিং গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, এবং আপনাদেরকে আমি একটা ছোট মানে রিকোয়েস্ট করেছিলাম, সেটা হচ্ছে আপনারা এই পার্টটুকু হচ্ছে স্টাডি হাব থেকে একটু দেখে আসবেন। প্লাস প্লাস আমি আপনাদেরকে এই বেসিক প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, সেটা প্রিপেয়ার করার যে বেসিক মেথোডোলজি গুলা, বেসিক টেকনিক গুলো, সেটা আমি আপনাকে বলেছিলাম একটু দেখে আসবেন, এবং আপনারা আই বিলিভ সবাই দেখে আসছেন। সো একটু আমাকে তাহলে একটু হেল্প করেন, আপনারা যারা দেখে আসছেন, যারা লাস্ট ক্লাসে ছিলেন। আহ আমাকে একটু আবরার আপনি একটু বলেন ভাইয়া যে আপনি যখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করবেন, কি কি বেসিক স্টেপ আপনি ফলো করবেন? আবরার, আর ইউ দেয়ার? সরি ভাই, এগুলা দেখা হয়নি এখনো। ওকে। কেন? আমি তো দেখতে বলছিলাম না, মনে আছে এখন, নাকি এখন মনে পড়লো? বুঝেছি, একটু বাড়িতে আসছিলাম। ওকে। ইয়াসির সানি ভাইয়া, আপনি কি দেখতে পাচ্ছিলেন? স্যার আমাদের গুডউইল ক্যালকুলেশন, দেন রিটেন আর্নিংস, এগুলো ওয়ার্কিংস বের করতে হবে। ওকে। দেন দেন হচ্ছে লাইন বাই লাইন বেসিসে ক্যালকুলেশন করতে হবে। ওকে, লাইন বাই লাইন আমি একটু একটু স্পেসিফিক যদি কোয়েশ্চেনটা করি, লাইন জি বাই লাইন বলতে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে তো 3টা কম্পোনেন্ট থাকে ইন জি নাটশেল: অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ইকুইটি, ঠিক না? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোম্পানির 3টে আইটেম কি লাইন বাই লাইন অ্যাড করব? স্যার না, আমাদের প্যারেন্ট কোম্পানির জন্য বানাবো। ওকে, ইয়াসির, ক্যান ইউ রিমেম্বার যে আমরা, থ্যাংক ইউ নাজমা, থ্যাংক ইউ। 3টা কোম্পানির জন্য মানে আমরা কি 3টা আইটেমই হচ্ছে লাইন বাই লাইন অ্যাড করব, নাকি আহ ইকুইটির ইকুইটির ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট ভাবে আপনাদের সাথে গত ক্লাসে কথা বলেছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার? ওকে। ইয়েস স্যার। ওকে। স্যার ওকে, খেয়াল নাই। আমরা একটু তাহলে রিকল করার চেষ্টা করি। সো আমরা এই বেসিক স্টেপ গুলাই আমরা এখন একটু দেখব। স্টেপ গুলা একটু সিম্পল, বাট একটু মানে আমার আমার কাছে মনে হয় খুব ইম্প্যাক্টফুল এবং সিগনিফিক্যান্ট, দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। আপনাকে এটা ভিজুয়ালাইজ করতে হবে, মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে এইগুলাকে লাইন বাই লাইন অ্যাড করবেন, প্লিজ। হ্যাঁ, সো আমরা একটু একটা স্টেপ গুলাতে দেখি, এবং আমি সাথে সাথেই কোশ্চেনটাও ওপেন করে রাখি যে আমি যে কথাগুলো বলছি সেটা আসলে
কোন কথাগুলোকে আমি রিলেট করছি, মানে কোন আইটেমগুলোকে আমরা রিলেট করছি, সো ওই জিনিসটাও আমি আপনাদেরকে কানেক্ট করাই দেওয়ার চেষ্টা করব। দেখেন, নাম্বার 1, all assets and liabilities all assets and liabilities of parent and subsidiaries should be added line by line items। তার মানে খেয়াল করেন, এখানে কিন্তু আমাকে ইকুইটির কথাটা বলে নাই। তার মানে আমি ইকুইটির আইটেমগুলা কিন্তু লাইন বাই লাইন অ্যাড করব না। তাহলে আমি শুধু কি অ্যাড করব? আমার যত ধরনের অ্যাসেট আছে প্যারেন্ট এবং সাবসিডিয়ারির, আমার যত ধরনের লায়াবিলিটিস আছে অ্যাসেট মানে প্যারেন্ট এন্ড সাবসিডিয়ারির, আমি এগুলাকে লাইন বাই লাইন অ্যাড করব। যেমন আমি যদি বলি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, প্রপার্টি 85,000 অফ প্যারেন্ট কোম্পানি, 18,000 অফ সাবসিডিয়ারি কোম্পানি, তাহলে এই দুটো আমার লাইন বাই লাইন অ্যাড হবে। আর এটার সাথে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, আমাকে সেই অ্যাডজাস্টমেন্ট গুলো অ্যাডজাস্ট করতে হবে, করে সেটাকেও আমার আলটিমেটলি অ্যাড করতে হবে অথবা লেস করতে হবে, হোয়াট এভার দ্য অ্যাডজাস্টমেন্ট উইল, সেটা আমাকে ওই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। ওকে, বাট আমাকে কিন্তু বলে নাই যে ইকুইটি আমার শেয়ার ক্যাপিটালও লাইন বাই লাইন অ্যাড করতে হবে। কেন এটা বলে নাই? দ্য রিজন ইজ আই ক্যান নট অ্যাড subsidiaries equity as my parent company's share capital share premium। কেননা আমি যখন সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করছি, এই শেয়ার গুলা কিন্তু আলটিমেটলি আর সাবসিডিয়ারি থাকছে না, আমি কিন্তু আলটিমেটলি তার শেয়ার গুলাই অ্যাকোয়ার করে ইন টার্মস অফ দ্যাট আমি গুডউইলটা পাচ্ছি। সো সেই ক্ষেত্রে ইন ফিউচারে শেয়ার ক্যাপিটাল বলতে শুধু প্যারেন্ট কোম্পানি যে শেয়ার ইস্যু করবে এটা ছাড়া কিন্তু আর অন্য কোনো শেয়ার ক্যাপিটাল থাকবে না। তার মানে আমরা লাইন বাই লাইন সবই অ্যাড করব এক্সেপ্ট ইকুইটি কম্পোনেন্টটুকু। ওকে, এরপর আমরা দেখি নাম্বার টু কি বলছি আমরা। নাম্বার 2 হচ্ছে, তাহলে এখানে কথাটা কি থাকলো, আমরা অ্যাসেট এবং লাইবিলিটি গুলাকে লাইন বাই লাইন অ্যাড করতে পারবো এক্সেপ্ট ইকুইটি। তার মানে ইকুইটির মধ্যে আমি শুধু কারটা নিব, আমরা শুধু নিব হচ্ছে প্যারেন্ট কোম্পানিটা, মানে গ্রুপের যে কম্পোনেন্টটুকু সেটা। এরপর আসি নাম্বার 2, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি। খেয়াল করে দেখেন, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, এই যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, এই যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি আছে, জোন্স আমার সাবসিডিয়ারি, এই ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিটা কি আছে? এটা আমার প্যারেন্ট কোম্পানির স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অলরেডি রেকর্ড করা আছে। এখন দেখেন কি বলছি আমরা, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি which is shown as asset in parent company's financial statement will be replaced by goodwill calculation in working tree। এবং আপনারা মনে করে দেখেন, আমরা গুডউইল ক্যালকুলেশনের সময় এই যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, এটাকে কিন্তু আমরা বলেছি যে দ্যাট উইল বি রিপ্লেসড বাই গুডউইল, অ্যান্ড এই গুডউইলটা আমরা ওয়ার্কিং ট্রিতে ক্যালকুলেশন করব, করে গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট, আমার গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট যেটা আসবে সেইটা আমাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড ইন প্রিন্সিপাল আমরা জানি যে গুডউইল দুইভাবে অ্যারাইজ করে, একটা হচ্ছে ইন্টারনালি জেনারেটেড গুডউইল, আর একটা হচ্ছে গুডউইল বাই অ্যাকুইজিশন। তার মানে আমরা ইন্টারনালি জেনারেটেড গুডউইলকে কখনোই আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারি না, but what we can show goodwill at acquisition, এটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাইতে পারি। তাহলে প্যারেন্ট কোম্পানি যখন এটা গুডউইল অ্যারাইজ করবে তখন এটাকে সে তার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রেজেন্ট করতে পারবে। দ্যাট ইজ নাম্বার 2 স্টেপ। নাম্বার 3, যেটা আমরা অলরেডি বলেছি আপনাদেরকে, বাট রিমেম্বার দ্য ইকুইটি কম্পোনেন্ট, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম will be considered only for parent company, যে কথাটা আমরা এখানে অলরেডি বলে আসছি। and retained earnings and devaluation reserve will be considered only post acquisition component। এবং রিটেন আর্নিংসটা আমার আসবে হচ্ছে আমার ওয়ার্কিং 5-এ আমি যে গ্রুপ রিটেন আর্নিংসটা করব, এই গ্রুপ রিটেন আর্নিংসটি আমার চলে যাবে রিটেন আর্নিংস হিসেবে ইন statement of financial position under equity section। Number 4 and number 5 is important to remember, যেটা আমরা এর আগেও বলেছি
এটা বারবার আসবে সামনে, বাট এটা আমাকে প্রিন্সিপালটা মাথায় রাখতে হবে, জেনারেল গাইডলাইনটা আমাকে মাথায় রাখতে হবে। নাম্বার 4 আমরা কি বলছি, অল টাইপ অফ ইন্ট্রা গ্রুপ ট্রেডিং অর ব্যালেন্সেস শুড বি এলিমিনেটেড। আমরা দেখবো এটা কিভাবে এলিমিনেট করতে হয়, কিভাবে এক্সক্লুড করতে হয়। বাট দ্য কনসেপ্ট ইজ, আমি কোনো ইন্ট্রা গ্রুপ ট্রেডিং বলতে আমরা কি বোঝাচ্ছি? ইন্ট্রা গ্রুপ ট্রেডিং মিনস any transaction, any balances between parent and subsidiary। যেমন প্যারেন্ট যদি সাবসিডিয়ারির কাছে কোনো টাকা পায়, অথবা সাবসিডিয়ারি যদি প্যারেন্টের কাছে কোনো টাকা পায়, এইটাকে আমরা রিসিভেবল পেয়েবল হিসেবে দেখাতে পারবো না। প্যারেন্ট যদি সাবসিডিয়ারির কাছে কোনো ইনভেন্টরি সেল করে, অথবা সাবসিডিয়ারি যদি প্যারেন্টের কাছে কোনো ইনভেন্টরি সেল করে, সেটার জন্য যদি কোনো প্রফিট অ্যারাইজ করে, সেই প্রফিটটাকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারবো না। সেটাকে আমার এক্সক্লুড করতে হবে, এলিমিনেট করতে হবে। দ্যাট ইজ আওয়ার কনসেপ্ট অফ ইন্ট্রা গ্রুপ ট্রেডিং। আমরা এটা আলাদা করে একটা সেগমেন্ট আছে, সেখানে আমরা দেখবো ইনশাল্লাহ। অ্যান্ড দ্য ফাইনাল 5 নাম্বার পয়েন্ট ইজ, যেটা আমরা অলরেডি বলেছি, যে আমার ওয়ার্কিং ওয়ানে যখন অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেট, এই দুইটা ডেটের মধ্যে যখন আমার লেস দেন 12 মান্থ হবে, আমার যদি এটা 12 মান্থের কম হয়, তাহলে আমার all income and expenses of subsidiary should be monthly proportionate। তখন আমাকে এটা মান্থলি প্রো রেটা করতে হবে। সো আমরা যদি ইন আ নাটশেল বলি, আমার কনসেপ্ট গুলা কি, অ্যাসেট লায়াবিলিটি অফ প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারিজ আমরা লাইন বাই লাইন অ্যাড করব, সাথে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা আমরা করব। নাম্বার 2, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, যেটা আমি আমার সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করার জন্য কনসিডারেশন দিচ্ছি, সেটাকে আমি রিপ্লেস করব গুডউইল, যেটা ওয়ার্কিং ফ্রিতে আমি ক্যালকুলেট করব, এবং পরবর্তীতে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এটাকে আমার নন কারেন্ট অ্যাসেট হিসাবে ইনট্যাঞ্জিবল অ্যাসেট আন্ডারে আমাকে এটা রাখতে হবে। নাম্বার 3 আমরা কি বলছি, আমরা শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, শুধু কার্ডটা কনসিডার করব, শুধু আমরা কনসিডার করব প্যারেন্ট কোম্পানিটা। অ্যান্ড রিটেন আর্নিংস, রিভ্যালুয়েশন রিজার্ভ, এগুলো শুধু আসবে পোস্ট অ্যাকুইজিশন যেটা, সেইটা। এবং এখানে আমার রিটেন আর্নিংস এর জন্য একটা ওয়ার্কিং করি আমরা সেপারেটলি, গ্রুপ রিটেন আর্নিংস, যেটাকে আমরা ওয়ার্কিং 5 এ করে দেন ওই ব্যালেন্সটাই আমরা ট্রান্সফার করব ইন রিপ্লেস অফ রিটেন আর্নিংস। নাম্বার 4 আমরা বলছি all type of intra-group trading should be eliminated or excluded. And number 5, that is a basic thing, যে আমার অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেটের মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে লেস দেন 12 মান্থ, তাহলে আমাকে অবশ্যই সেটাকে কনসিডার করতে হবে আমার সাবসিডিয়ারির, আমি আবারও বলছি, সাবসিডিয়ারির যত ইনকাম এক্সপেন্সেস আছে সেগুলাকে আমার মান্থলি প্রপোর্শনেট রেট করে নিতে হবে। ওকে, সো দ্যাট ইজ আওয়ার বেসিক প্রিন্সিপাল। আমরা এই প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করে একটু দেখি আমরা এই কোয়েশ্চেনটা একটু নিজেরা সলভ করতে পারি কিনা, এবং সেইখানে সলভ করার জন্য আমার যেই বেসিক ওয়ার্কিং গুলো করতে হবে, সেই ওয়ার্কিং গুলো আমরা আসলে করে নিতে পারি কিনা। সো আমরা একটু আমাদের টেস্টিভ আন্ডারস্ট্যান্ডিং করব। বাট আমরা সবসময় এসএসসি এর যে কোনো পেপারই আমরা অ্যাটেম্প্ট করি না কেন, অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে আমাকে ফার্স্টেই রিকোয়ারমেন্টটা ভালো করে পড়ে নিতে হবে। রিকোয়ারমেন্ট পড়ে আমাকে বুঝতে হবে আমার কাছে কি চাওয়া হয়েছে, এক্সামিনার আমার থেকে কি এক্সপেক্ট করে, এটা আমার আগে আইডেন্টিফাই করতে হবে। দেন বেসড অন দ্যাট আমাকে অ্যাক্ট করতে হবে। সো আমি আমার রিকোয়ারমেন্ট না পড়ে কখনোই আমি ডিরেক্টলি কোয়েশ্চেনে চলে যেতে পারবো না, চলে যেতে পারি না। সো আমরা দেখি রিকোয়ারমেন্ট কি বলছে। প্রিপেয়ার দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অফ ডিকেন্স অ্যাজ অ্যাট 31st December 2008। তার মানে এখান থেকে আমরা রিকোয়ারমেন্টটা ক্লিয়ার যে আমাকে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করতে হবে। কার জন্য করতে হবে? ডিকেন্সের জন্য। তার মানে আমি বুঝতেই পারছি, সো হি ইজ দ্য প্যারেন্ট কোম্পানি, লাইক ডিকেন্স ইজ দ্য প্যারেন্ট কোম্পানি। তার মানে এখানে আমার দুইটা ইনফরমেশন ক্লিয়ার, আমার কি প্রিপেয়ার করতে হবে, কার জন্য প্রিপেয়ার করতে হবে। দেন আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে আমার রিপোর্টিং ডেটটা কবে। আমার রিপোর্টিং ডেট হচ্ছে 31st December 2008। তার মানে আমার ইউজুয়ালি বছর শুরু হয় হচ্ছে 1st January 2008, or ইউজুয়ালি 1st January-তে। সো এখন আমি দেখবো যে আমার আসলে সাবসিডিয়ারিকে আমি কিভাবে অ্যাকোয়ার করলাম, এবং আমার সাবসিডিয়ারি কে, তার কি কি ফাইন্যান্সিয়ালস আমার কাছে অ্যাভেলেবেল আছে। সো দেখি আমার সাবসিডিয়ারির ব্যাপারে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দ্য ফলোইং স্টেটমেন্টস অফ ফাইন্যান্সিয়াল পজিশন হ্যাভ বিন প্রিপেয়ার্ড অ্যাট 31st December 2008। তার মানে এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে, বিশেষ করে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা দেওয়া আছে ফর প্যারেন্ট কোম্পানি অ্যাট
সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে প্যারেন্ট হচ্ছে আমার ডিকেন্স আর জোন্স হচ্ছে আমার সাবসিডিয়ারি কোম্পানি, যেটা আমরা ইউজুয়ালি বুঝতেই পারছি। বাট টেকনিক্যালি যেটা হয়, আমার লেফট সাইডে প্যারেন্ট কোম্পানির ব্যালেন্স গুলাই থাকে, রাইট সাইডে সাবসিডিয়ারি কোম্পানির ব্যালেন্স গুলাই থাকে। বাট দিস ইজ নট অবভিয়াস, এটা অনেক সময় ডিফারেন্ট প্রেজেন্টেশন হইতেও পারে। সেটা আমরা ইনফরমেশন দেখি বুঝতে পারবো যে আসলে প্যারেন্টকে এবং সাবসিডিয়ারিকে। তো আমরা একটা স্টেজ আমরা একটু দেখে যাই যে আসলে আমাদের নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আছে, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি আছে, কারেন্ট অ্যাসেট আছে, ইকুইটির মধ্যে শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম আছে, রিটেন আর্নিংস আছে। সো এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু মনে রাখতে বলবো, আমরা যখন ইনফরমেশন গুলো পড়বো, শেয়ার ক্যাপিটালের মধ্যে আপনি দেখবেন যে প্রত্যেকটা শেয়ারের ভ্যালু এখন $1 আছে। সো ইট ইজ নট অবভিয়াস যে সবসময় শেয়ারের নমিনাল ভ্যালু $1ই থাকবে। ইট কুড বি 50 সেন্ট, ইট কুড বি 25 সেন্ট। সো সেটাও আমাকে একটু মাথায় রাখতে হবে। কেন এটা মাথায় রাখতে হবে? অনেক ক্ষেত্রে আমাকে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেট করতে হয়। সো সেই ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেট করার জন্য আমাকে এই শেয়ার প্রাইসের পার ভ্যালুটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সো আমরা এটাকে সবসময় অ্যাজিউম করে নিব না যেটা $1, যতক্ষণ পর্যন্ত বলে না দিবে। যদি বলে দেয়, অফকোর্স $1। যদি 50 সেন্ট বলে, অফকোর্স ইট ইজ 50 সেন্ট, ইট ইজ নট $1। যেমন এখানে খেয়াল করে দেখেন, আমি যদি নাম্বার অফ শেয়ার বলি, প্যারেন্ট কোম্পানির নাম্বার অফ শেয়ার হচ্ছে 65,000 এবং সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার নাম্বার অফ শেয়ার হচ্ছে 20,000। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আমার নাম্বার অফ শেয়ারস। এরপরে আমার রিটেন আর্নিংস আছে, বোথ প্যারেন্ট এন্ড সাবসিডিয়ারিজ। এই রিটেন আর্নিংসটা, এই শেয়ার প্রিমিয়ামটা, এই শেয়ার ক্যাপিটাল, এগুলো সব কিন্তু আমার রিপোর্টিং ডেটের জন্য, এবং এই তিনটে ইনফরমেশনই আমার ওয়ার্কিং টু এর রিপোর্টিং ডেটে হেল্প করবে। কারেন্ট লাইবিলিটিস, বোথ প্যারেন্ট কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি। সো আমার এখানে কোনো আসলে রিমেইনিং কোনো সাসপেন্স অ্যাকাউন্ট নাই। 3,05,000, 3,05,000, 1,02,000, 1,02,000। সো দ্যাট ইজ আওয়ার একদম বেসিক একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ইউ ক্যান নট এক্সপেক্ট আপনার এক্সামে এরকম সিম্পল কোয়েশ্চেন আসবে, আরো কমপ্লিকেটেড, আমরা সেখানে যাব। বাট দিস ইজ ভেরি বেসিক স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আমার পারপাসটা হচ্ছে আপনাকে আগে মানে আমার এই কনসলিডেশনের সাথে ইউজ টু করানো, দেন অফকোর্স গ্রাজুয়ালি আমরা আরেকটু ডিফিকাল্ট লেভেল অফ কোয়েশ্চেনে যেতে পারি। এখন আমরা আসি ডিকেন্স, মানে অ্যাডিশনাল ইনফরমেশন কি দেওয়া আছে। ডিকেন্স অ্যাকোয়ার্ড 16,000 অর্ডিনারি $1 shares in Jones on 1st January 2008। ভেরি ইম্পর্টেন্ট লাইন, এখানে দুইটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। নাম্বার ওয়ান, আমার অ্যাকুইজিশন ডেট কবে? আমার অ্যাকুইজিশন ডেট হচ্ছে 1st January 2008। এবং নাম্বার টু হচ্ছে আমি কত পার্সেন্ট শেয়ার অ্যাকোয়ার করেছি, বিকজ দ্যাট ইজ আওয়ার ডিটারমিনেন্ট ফ্যাক্টর, যেটা দিয়ে আমি ডিটারমাইন করব জোন্স আসলে কি আমার সাবসিডিয়ারি হয় কিনা। ইউজুয়ালি কোয়েশ্চেনে দুই রকম ভাবে আপনাকে দেওয়া থাকবে, পার্সেন্টেজও দেওয়া থাকবে, আবার অনেক সময় শেয়ার নাম্বার শেয়ার দিয়েও বলবে, আপনাকে পার্সেন্টেজটা বের করতে হবে। খেয়াল করে দেখেন জোনসের কতগুলা শেয়ার ছিল। জোনসের শেয়ার ছিল 20,000। 20,000 এর মধ্যে আপনি কতগুলা শেয়ার অ্যাকোয়ার করেছেন? 16,000। এখন একটু পার্সেন্টেজ করতে পারেন না আপনারা যে কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছেন? তাহলে 80%। কিভাবে করলেন এটা 80%? 60,000 divided by 20,000। তার মানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার ডিভাইডেড বাই Share divided by টোটাল total নাম্বার share। অফ শেয়ারস ইনটু 100, রাইট? জি। ওকে, তাহলে আপনি 80% অ্যাকোয়ার করেছেন, তার মানে 80% হচ্ছে আপনার কন্ট্রোলিং ইন্টারেস্ট। তাহলে এখানে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কতটুকু? 20%। 20%। তাহলে আমরা এই ইনফরমেশন থেকে, এইটুকু ইনফরমেশন থেকে ওয়ার্কিং ওয়ানটা করে ফেলতে পারি না? জি স্যার। ওয়ার্কিং ওয়ানের যতটুকু ইনফরমেশন দরকার, এর বেশি কি ইনফরমেশন দরকার আমার ওয়ার্কিং ওয়ানের জন্য? না স্যার। খেয়াল করেন ডিকেন্স কত পার্সেন্ট শেয়ার ওন করে জোনসের? 80%। কতটুকু ওন করে না? 20%। এই 20% কে আমরা বলছি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। অ্যাকুইজিশন ডেট কবে? 1st January। রিপোর্টিং ডেট কবে? 31st December। এবং অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেটের মধ্যে ডিফারেন্স কত? এক্স্যাক্টলি 12 months। ক্লিয়ার? and that is how you will be prepared for your exam। আপনার এক্সামে ঠিক এইরকম ভিজুয়ালাইজেশনটা করতে হবে। ইউ আর নট মেমোরাইজিং দ্য থিং। আপনি যখনই কোনো একটা সেন্টেন্স পড়ে ফেলছেন, ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ যে এটা আমার ওয়ার্কিং এর কোন জায়গাটাতে, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোন জায়গাটাতে প্রেজেন্টেশনে হেল্প করবে।
এরপরে দেখেন কি বলছে when Jones retained earnings stood at 20,000 খেয়াল করেন রিটেন আর্নিংস এই যে এখানে দেওয়া আছে হচ্ছে আমার 25,000 রাইট এটা কিন্তু আমার রিপোর্টিং ডেটে রিটেন আর্নিংস বাট আমার কি দরকার আমার অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস দরকার তাহলে অ্যাকুইজিশন ডেটে আমার রিটেন আর্নিংস কত 20. 20,000 তাহলে আমি আমার ওয়ার্কিং টুতে দুইটা কলাম ক্যালকুলেট করি মানে এবং থার্ড কলামটা আমরা ডিফারেন্সটা বের করি নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেট নেট অ্যাসেট অ্যাট রিপোর্টিং ডেট অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশন তাহলে আমি নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেটের রিটেন আর্নিংস পেলাম শেয়ার ক্যাপিটাল যেটা আছে সেটাই থাকে শেয়ার প্রিমিয়ামটাও একই থাকে বাট এখানে আমাকে বলেও দিচ্ছে শেয়ার প্রিমিয়াম কত ছিল দেখেন শেয়ার প্রিমিয়াম ছিল 10,000 তার মানে আমার অ্যাকুইজিশন ডেটের শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম এবং রিটেন আর্নিংস তিনটি আমি জানি এবং রিপোর্টিং ডেটের শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম এবং রিটেন আর্নিংস এই তিনটা কি সেটাও আমাদের এখান থেকে আমি ফাইন্যান্স স্টেটমেন্ট থেকে নিতে পারি তাহলে এইটুকু থেকে আমি ওয়ার্কিং টুটা কি বের করতে পারি না জাস্ট এতটুকু ইনফরমেশন যতটুকু আমি পেলাম যদি এর বাইরে থাকে সেটা আমি নিয়ে আসবো ওয়ার্কিং টুতে পরবর্তীতে বাট যতটুকু ইনফরমেশন পড়লাম এটুকু ইনফরমেশন কিন্তু আমার ওয়ার্কিং টু একটা পার্ট কমপ্লিট হয়ে যায় কিভাবে নেট অ্যাসেট অফ জোনস সেটা আমরা অ্যাকুইজিশন ডেট এইটা রিপোর্টিং ডেট এইটা শেয়ার ক্যাপিটাল খেয়াল করে দেখেন 20,000 যেটা আমরা সরাসরি আমাদের এই 20,000 এ নিয়ে আসছি এবং আমরা সবসময় বলে আসছি যে শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম এই দুটি ইউজুয়ালি কখনো চেঞ্জ হবে না এটা সেমই থাকবে তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাট অ্যাকুইজিশন ডেট 20,000 শেয়ার ক্যাপিটাল অ্যাট রিপোর্টিং ডেট 20,000 শেয়ার প্রিমিয়াম অ্যাট অ্যাকুইজিশন ডেট 10,000 শেয়ার প্রিমিয়াম অ্যাট রিপোর্টিং ডেট 10,000 তাহলে হোয়াট ইজ চেঞ্জিং ওভার হিয়ার অনলি রিটেন আর্নিংস অ্যাকুইজিশন ডেটে আমার কত ছিল দেখেন একটু খেয়াল করে 20,000 এন্ড রিপোর্টিং ডেটে কত 25,000 তাহলে আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত এখানে 5,000 5,000 তাহলে এখানে খেয়াল করে দেখেন আমি আপনাদেরকে মানে ইজিয়ার করার জন্য কোন ভেরিয়েবল গুলো চেঞ্জ হবে আমি সেটাও বলে আসছি অলরেডি হ্যাঁ তাহলে কোন ভেরিয়েবল গুলো চেঞ্জ হবে শুধু রিটেন আর্নিংস এবং রিভ্যালুয়েশন রিজার্ভ প্লাস আমাদের আজকের টপিক হচ্ছে এই টপিকটা আমরা আজকে কভার করব সেটা হচ্ছে যদি কোনো ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট গুলা কিভাবে অ্যাডজাস্ট করব ওকে সো এটা নিয়ে আমরা কথা বলবো তার মানে এটা আমাদের একটা টপিক আজকের জন্য অ্যাডিশনাল একটা টপিক ওকে আমরা চলে যাই আবার কোশ্চেনে এরপরে দেখেন কি বলছে অন দিস ডেট বলতে আমার অ্যাট অ্যাকুইজিশন ডেট হ্যাঁ দ্য ফেয়ার ভ্যালু অফ 20% এনসিআই ইন জোনস ওয়াজ 12,500 খেয়াল করে দেখেন তার মানে আপনাকে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যে 20% এইটার ফেয়ার ভ্যালুটা আর বের করতে হচ্ছে না সো হোয়াট ইজ ফেয়ার ভ্যালু আমি যদি এইভাবে একটু চিন্তা করি সো ফেয়ার ভ্যালু অ্যাপারেন্টলি নোন অ্যাজ দ্য মার্কেট ভ্যালু অফ এনি আইটেম এনি অ্যাসেট লাইবিলিটি অর ইনভেস্টমেন্ট আমরা যখন কনসলিডেশন করব আমাদের কনসলিডেশনের প্রত্যেকটা কম্পোনেন্ট আমার অ্যাকুইজিশনের ডেটে সেটাকে ফেয়ার ভ্যালুতে মেজার করতে হবে তার মানে আমি যখন ওয়ার্কিং টু করব সেখানেও যদি কোনো ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট থাকে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে ওয়ার্কিং টুটা কমপ্লিট করব আমরা যখন গুডউইল ক্যালকুলেশন করব তখনও আমার প্রত্যেকটা কনসিডারেশনের ভ্যালুটাকে আমার ফেয়ার ভ্যালুতে মেজার করতে হবে মানে মার্কেট ভ্যালুতে মেজার করতে হবে আমি যখন ওয়ার্কিং ফোর করব নন কন্ট্রোলিং ইন্টারেস্ট তখনও আমার নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালুটাকে ফেয়ার ভ্যালুতে মেজার করতে হবে সো আমার আলটিমেটলি ফেয়ার ভ্যালুটাকে আমরা মার্কেট ভ্যালুর ইকুইভ্যালেন্ট চিন্তা করি সবগুলো কম্পোনেন্টকে আমার ফেয়ার ভ্যালুতে মেজার করে দেন আমরা কনসিডারেশনটা করব দেন আমি অ্যাকুইজিশনটা করব দ্যাট উইল মেক মোর সেন্স রাদার দেন আমি বুক ভ্যালু যদি ইউজ করি বিকজ বুক ভ্যালু ইজ এ হিস্টোরিক্যাল থিং যেটা আমার আসলে ব্যাকডেটেড কিছু ইনফরমেশন দেয় অনেক সময় আমার মার্কেট আপডেটেড ইনফরমেশন গুলো সেখান থেকে আমি পাবো না তাহলে ফেয়ার ভ্যালু অফ এনসিআই যদি দেওয়া থাকে কোশ্চেনে সরাসরি আই হ্যাভ নো প্রবলেম উইথ ইট আমি জাস্ট আমার এই 12,500 ইউজ করব ওয়ার্কিং থ্রিতে গুডউইল ক্যালকুলেশনের সময় ওয়ার্কিং ফোরে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্যালকুলেট করার সময় বাট অনেক সময় যেটা হয় অনেক সময় কোশ্চেনে এই এনসিআর ভ্যালুটা দেওয়া থাকে না
বাট এনসিআইটা আপনি কিভাবে ভ্যালুয়েশন করবেন, মানে এনসিআইটা আপনি কিভাবে ভ্যালু করবেন সেটার মেথডটা আপনাকে বলে দিবে। সো ওই কোশ্চেনে যখন আমি যাব, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এনসিআই এর ভ্যালুটা যদি দেওয়া না থাকে আমরা কিভাবে বের করব। তাহলে এই হচ্ছে আমার বেসিক অ্যাডিশনাল ইনফরমেশন। খেয়াল করে দেখেন, তাহলে ওয়ার্কিং টুটা যে আমরা করছিলাম, ওয়ার্কিং টুতে কি আর কোন অ্যাডিশনাল ইনফরমেশন আছে যেটা আমার এখানে আসবে? মানে এই কোশ্চেনের কথাই আমি বলছি, এই কোশ্চেনের পার্সপেক্টিভ থেকে বলছি। আর কিছু কি আছে যেটা ওয়ার্কিং টুতে আমার আনতে হবে? না। অলরেডি ডান, রাইট? হুম। ওকে, স্যার তাহলে আমাদের এখন আমাদের এই যে পোস্ট অ্যাকুইজিশন প্রসেস ওটা আমরা ডিভাইড করে দেব না? হ্যাঁ, ওটা আমি 20 করছি, ওটা আমি লেটার অন দেখাচ্ছি। একটু আমাকে একটু মানে ওয়েট করি আমরা, একটু অ্যালাউ করেন। তাহলে আমরা নেট অ্যাসেট আর সাবসিডিয়ারি অ্যাট অ্যাকুইজিশন ডেট সেটা আমি কিভাবে বের করছি? টোটালটা জাস্ট আমি সাম করে দিচ্ছি, আমার টোটাল অ্যাকুইজিশন ডেটের যেটা, আর নেট অ্যাসেট এট রিপোর্টিং ডেটে আমি টোটাল কি করছি? সাম করে দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন, আমি এই দুইটাকে যখন ডিফারেন্স করছি, ডিফারেন্সটা আমার কি দাঁড়াচ্ছে? পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তাহলে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত ডলার? আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হচ্ছে আমার $5,000। নাও মাই কোয়েশ্চেন ইজ, এই পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যে $5,000, এটা কি পুরোটা প্যারেন্ট কোম্পানির? মানে পুরোটা প্যারেন্ট কোম্পানি কি নিতে পারবে, এনটাইটেল হবে? নো No. স্যার, এটার মধ্যে কতটুকু প্যারেন্ট কোম্পানি এনজয় করতে পারবে? 80% 80%। আর বাকি 20% আমার কাকে দিয়ে দিতে হবে? সাবসিডিয়ারি। মানে সাবসিডিয়ারি বলতে এনসিআই, মানে সাবসিডিয়ারির যারা NCI, আদার সাবসিডিয়ারির যারা NCI, আদার শেয়ার হোল্ডার্স, রাইট? তাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে এই পার্টটাকে আমরা বলি প্রফিট অ্যাট্রিবিউট। আমরা এখন কি করব? আমরা এখন অ্যাট্রিবিউট করে দিব এই প্রফিটটাকে। এই প্রফিটটাকে অ্যাট্রিবিউট করব কত পার্সেন্ট? আমার প্যারেন্টের মধ্যে 80% প্যারেন্টের মধ্যে। তাহলে 80% কত হবে? খেয়াল করে দেখেন, 5,000 ইন্টু 80%। আর বাকি 20% আমি কাকে দিয়ে দিব? এনসিআই, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। খেয়াল করে দেখেন, 5,000 এর 20% কত দাঁড়াচ্ছে? 1,000। এখন একটু ভালো করে দেখেন, আমরা যখন ওয়ার্কিং টুটা করছি একটু ভালো করে দেখেন, ওয়ার্কিং টু এর যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি, আউটকামটা আমরা পাচ্ছি, সেই আউটকামটা এটা আমার ওয়ার্কিং থ্রি কেও হেল্প করবে, ওয়ার্কিং ফোর কেও হেল্প করবে, ওয়ার্কিং ফাইভ কেও হেল্প করবে। হাউ? এই আমরা ইনফরমেশন যেটা বের করলাম, নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি এট অ্যাকুইজিশন ডেট, এইটা আমার ওয়ার্কিং থ্রি গুডউইল ক্যালকুলেশনের জন্য দিস অ্যামাউন্ট উইল বি অ্যাপ্লিকেবল। এরপর আমরা এই যে প্রফিটটা অ্যালোকেট করলাম, প্যারেন্ট কোম্পানির যতটুকু প্রফিট অ্যাট্রিবিউট সেটা আমার ওয়ার্কিং ফাইভে রিটেন আর্নিংসের সাথে অ্যাড হবে। অ্যান্ড এনসিআর যতটুকু অ্যাট্রিবিউট, এনসিআর যতটুকু অ্যালোকেবল অ্যামাউন্ট আমি যতটুকু অ্যালোট করবো এনসিআই কে, সেটুকু ওয়ার্কিং ফোরে আমাকে হেল্প করবে। তার মানে খেয়াল করেন, ওয়ার্কিং টু এর আউটকাম এটা ওয়ার্কিং থ্রি কেও আমার হেল্প করছে, ওয়ার্কিং ফোর কেও আমার হেল্প করছে, ওয়ার্কিং ফাইভ কেও আমার হেল্প করছে। So, এই জন্য আমরা সবসময় বলে থাকি যে ওয়ার্কিং টু ইজ এ ভেরি ক্রুশাল ওয়ার্কিং দ্যাট উই নিড টু কিপ ইন মাইন্ড, যে ওয়ার্কিং টুটা আমরা কিভাবে করছি, সেখানে কম্পোনেন্ট গুলা কিভাবে আমাকে সাজেস্ট করছে বাকি ওয়ার্কিং গুলোর অ্যামাউন্ট করার ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা ওয়ার্কিং ওয়ান, ওয়ার্কিং টু শেষ করলাম, অ্যান্ড দ্যাট ইজ অফকোর্স উইথ ইউর গ্রেট হেল্প গাইস। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন, যে ওয়ার্কিং টুতে আমি যদি কোনো কিছু যতটুকু আমরা কভার করলাম যদি না বুঝতে পারি, আমাকে একটু কোয়েশ্চেন করলে আই উড বি হ্যাপি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। আদারওয়াইজ আমরা কোয়েশ্চেন ওয়ার্কিং থ্রিতে চলে যাব। স্যার এই পর্যন্ত ক্লিয়ার, ওয়ার্কিং টু পর্যন্ত। পারফেক্ট। তাহলে এখন আমরা দেখি ওয়ার্কিং থ্রি, গুডউইল ক্যালকুলেশন। আমরা গুডউইল ক্যালকুলেশনের ক্ষেত্রে গত ক্লাসে আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আমরা আবারও একটু রিপিট করার চেষ্টা করি। হাউ ইউ ক্যালকুলেট গুডউইল ইউজুয়ালি? ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ফুল ভ্যালু অফ কনসিডারেশন। মানে আমি যে আমার সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করছি, এই অ্যাকুইজিশনের জন্য আমার সাবসিডিয়ারিকে কি দেওয়া লাগতেছে, মানে আমি সাবসিডিয়ারিকে
কিভাবে অ্যাকোয়ার করছি, মানে কতটুকু টাকা আমার দেওয়া লাগছে, এটাকে বলা হয় কনসিডারেশন, মানে যেটাকে আমরা বলি পারচেজ কনসিডারেশন, বাইং কনসিডারেশন। অফকোর্স সাবসিডিয়ারিকে আমি যখন টার্গেট করবো অ্যাকোয়ার করার জন্য, আমি তো তাকে ফ্রি অ্যাকোয়ার করব না, তাকে অবশ্যই আমাকে কিছু না কিছু দিতে হবে। সো সেটা আমি কি দিব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো এখন আমরা আসি যে আমরা এখানে শেয়ার, আমরা যখন সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করি তখন অনেক ক্ষেত্রে আমার কোয়েশ্চেনে সরাসরি দেওয়া থাকে যে আমি সাবসিডিয়ারিকে কত ডলার দিয়ে ইনভেস্ট করেছি অথবা কত ডলার আমি ইনভেস্ট করেছি টু অ্যাকোয়ার সাবসিডিয়ারি। এখানে খেয়াল করেন আমার সরাসরি দেওয়া আছে যে আমি সাবসিডিয়ারি 80% শেয়ার অ্যাকোয়ার করেছি বাই মিনস অফ $60,000 অফ শেয়ারস, মানে $60,000 অফ ক্যাশ যেটা আমি আমার সাবসিডিয়ারিকে দিয়েছি। আর বাকি 20% হচ্ছে আমার এনসিআই, যেটা ফেয়ার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 12,500। এই দুটাকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি পেয়ে যাই আমার সাবসিডিয়ারির 100% অফ কনসিডারেশন। তাহলে সাবসিডিয়ারি 100% অফ কনসিডারেশন কত? 72,500। এই 72,500 হচ্ছে উই হ্যাভ কনসিডার্ড subsidiary to acquire. But my question is, at the date of acquisition date, সাবসিডিয়ারির ভ্যালু কত ছিল, নেট অ্যাসেট কত ছিল? নেট অ্যাসেট মানে কি? টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস। তার মানে আমি সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করলাম 72,500 দিয়ে, whereas at that acquisition date ওর ভ্যালুয়েশন ছিল, ওর টোটাল ভ্যালু ছিল হচ্ছে $50,000। তাহলে আমি কতটুকু তাকে বেশি দিয়ে অ্যাকোয়ার করেছি, মানে আমি কনসিডারেশন কতটুকু বেশি দিয়েছি? 22,500. 500. কেন আমি তাকে 22,500 বেশি দিলাম? ওয়াই? এমনি এমনি? No, sir. স্যার এই এক্সট্রা অ্যামাউন্টটা গুডউইল হিসেবে কাউন্ট করবে। Yes, that extra amount we have provided to them for a goodwill, and that is called goodwill at acquisition date. And this is how we calculate our goodwill calculation. And এই যে 22,500 আমি goodwill পেলাম, এই goodwillটাকে আমরা বলি goodwill at acquisition date। বাট এখানে যদিও আমাকে impairment লসের কোনো কথা বলে নাই এই পার্টিকুলার কোশ্চেনে, আমাদের যে কোশ্চেন আমরা করলাম, বাট যদি কোনো কোয়েশ্চেনে আমার গুডউইলের ইম্পেয়ারমেন্টের কথা বলে তাহলে অবশ্যই আমাকে সেটা কনসিডারেশনে আনতে হবে। মানে আমি যদি কোনো গুডউইলের ইম্পেয়ারমেন্ট লস দেখি কোয়েশ্চেনে দেওয়া আছে, সেটাকে আমার ইম্পেয়ারমেন্ট লস হিসেবে কনসিডার করে আমার দেন ক্যালকুলেট করতে হবে গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট। সো এটা হচ্ছে যদি দেওয়া থাকে সে অনুযায়ী আমাকে কনসিডার করতে হবে, এবং যদি ইম্পেয়ারমেন্ট লস দেওয়া থাকে সেটা কিভাবে আসবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং নট অনলি দিস, এই ইম্পেয়ারমেন্টের 80% আমার প্যারেন্ট বেয়ার করবে, আর বাকি 20% বেয়ার করবে এনসিআই, যেটা আমার ওয়ার্কিং 4 এবং ওয়ার্কিং 5 এ একইভাবে অ্যালোকেট করে দিতে হবে অ্যাজ এ লস। তো সেটা আমরা দেখাবো কিভাবে এটা আমরা অ্যাডজাস্ট করি ইউজুয়ালি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট কোশ্চেনে এখানে আমরা যেটা পেলাম যেটা হচ্ছে $22,500, and that is স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন, যেটা আমরা ক্যালকুলেশনটাতে দেখালাম। এখানে একটা ছোট কথা আমি একটু বলে নেই, সেটা হচ্ছে আমরা এই যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, এটা তো আমরা সরাসরি দেওয়া ছিল কোশ্চেনে। হোয়াট ইফ কোশ্চেনে যদি সরাসরি দেওয়া না থাকে, যদি কোশ্চেনে সরাসরি আমার দেওয়া না থাকে তখন আসলে কি হবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। তখন আমাকে এইটা ক্যালকুলেট করে নিতে হবে। সো আমি আপনাদেরকে সেটা দেখাবো যে কিভাবে আমার যদি ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, যেটাকে আমরা কনসিডারেশন বলি, ওকে, সেটা যদি আমার কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে আমি কিভাবে এগুলা ক্যালকুলেট করব। তার মানে দুইটা জিনিস খেয়াল করে দেখেন, একটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, 2 নাম্বার হচ্ছে আমার কনসিডারেশনের যে ভ্যালু, ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট এইটা। অ্যান্ড আরেকটা জিনিস আমাকে এখানে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রা গ্রুপ ট্রেডিং অ্যান্ড ব্যালেন্সেস। সো আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের এই জিনিসগুলোকে আমার অ্যাডিশনালি ইন অ্যাডভান্স স্টেজে নিয়ে জানতে হবে, সো দ্যাট আমি যখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ফুল কোশ্চেনটা সলভ করব তখন আমার এই প্রত্যেকটা কম্পোনেন্ট যেন আমার আইডিয়া থাকে, আমি যেন প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যাপ্লাই করতে পারি। সো দোজ থ্রি কম্পোনেন্ট আর মোস্ট
অ্যাডভান্স কম্পোনেন্ট ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপার, এবং এটাই যদি আমরা কমপ্লিট করতে পারি, হোপফুলি আমার নেক্সট ক্লাসের মধ্যে এই বাকি টপিকগুলো কভার হয়ে যাবে ইনশাল্লাহ, তাহলে আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন উইল বি ডান। And then consolidated statement of profit or loss, it will take one class or like 2 class maximum, and that will help me to understand the full consolidation thing. So তার মানে আমার আর 3টা ক্লাসের মধ্যে আমি হোপফুলি ট্রাই করতে পারি কনসলিডেশনটা কমপ্লিটলি কভার করতে। লেটস সি, বাট স্টিল আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আপনাদের এই বেসিক পার্ট এবং অ্যাডভান্স পার্ট দুইটাই যেন আমি শেষ করতে পারি খুব সুন্দর করে। ওকে, তাহলে ওয়ার্কিং থ্রি আমরা দেখলাম। ওয়ার্কিং থ্রিতে আমার আলটিমেটলি গুডউইলটা কত আসলো, 22,500। এরপরের ওয়ার্কিং গুলো আসলে স্ট্রেট ফরওয়ার্ড, কেননা আমি সবগুলো ওয়ার্কিং এর মানে যে ইনফরমেশন গুলো ইনকর্পোরেট করে ফেলছি সেটাকে আমার এখন আলটিমেটলি ওয়ার্কিং 4 এবং ওয়ার্কিং 5 এ কম্বাইন করতে হবে, বিকজ এই কোয়েশ্চেনে অ্যাডিশনাল কোন ইনফরমেশন আলাদা করে ছিল না। এই কারণে আসলে আমরা এটাকে কনসিডার না করলে খুব একটা প্রবলেম হবে না। যখন এই প্রত্যেকটা কম্পোনেন্ট থাকবে আমার কনসলিডেশনের কোয়েশ্চেনে তখন আমরা দেখব। এই জন্য এগুলা ইয়েলো মার্ক করা, যে ইয়েলো মার্ক গুলো হচ্ছে ইউজুয়ালি থাকে বাট এই কোয়েশ্চেনে নাই। ওকে, ইউজুয়ালি থাকে বাট এই কোয়েশ্চেনে নাই। সো সেই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এটার ভ্যালুটা আমি কিভাবে বের করব, ফেয়ার ভ্যালু অফ এনসিআই, যেটা আমি ওয়ার্কিং থ্রিতে অলরেডি ক্যালকুলেশনটা দেখাইছি। আমার ওয়ার্কিং থ্রিতে 12,500 ছিল নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ফেয়ার ভ্যালু, যেটা আমার ওয়ার্কিং থ্রি থেকে আসছে। খেয়াল করে দেখলে আমি জাস্ট আমার সেল রেফারেন্সটা দিয়ে দিয়েছি। এরপরে আমার এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট একটা প্রফিটের পার্সেন্টেজ পাবে, শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 20%, এই যে 1000, এটা আমাকে নিয়ে আসতে হবে। খেয়াল করে দেখেন এটা আমি কি করেছি, জাস্ট আমি সেল রেফারেন্স দিয়ে দিয়েছি। আমি কিন্তু আলাদা করে আর এখানে ক্যালকুলেট করিনি, অথবা আলাদা করে কিন্তু আমি অ্যামাউন্টটা মানে ম্যানুয়ালি ইনপুট করি নাই। সো অনেকেই আমরা মনে করি যে এটা আমরা ম্যানুয়ালি ইনপুট করে দেই, বাট ম্যানুয়ালি ইনপুট করলে কিন্তু আপনি এই মার্কটা পাবেন না, যে মার্কটা আপনি অ্যালোকেশনের জন্য অ্যাভেলেবেল ছিল। আপনি অ্যালোকেশনের যে অ্যামাউন্টটা ছিল সেটাকে আপনি জাস্ট রেফার করে দিবেন, সেল রেফারেন্স, দ্যাটস ইট। এরপর ইম্পেয়ারমেন্ট লস এই কোয়েশ্চেনে নাই, এই কারণে আমরা জিরো করে রেখেছি। সো যদি থাকে সেটার 20% আমার এখানে আসবে। যেমন ইম্পেয়ারমেন্ট লস যদি 1000 হইতো তার 20% আমার এখানে মাইনাস হতো। তাহলেই আমরা পেলাম হচ্ছে টোটাল ভ্যালু অফ এনসিআই, যেটা আমার 13,500 কোথায় যাবে, ইকুইটির পর বাট লায়াবিলিটির আগে। এটা আদার কম্পোনেন্ট অফ ইকুইটি হিসেবে আমাকে প্রেজেন্ট করতে হবে ইন দা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। দেন ওয়ার্কিং ফাইভে আমরা কি দেখব, গ্রুপ রিটেন আর্নিংস। গ্রুপ রিটেন আর্নিংস এর একটা জিনিস আমরা মনে করাই দেই বারবার, যেটা আমরা অনেক সময় ভুল করি অনেক ক্ষেত্রেই। সেটা হচ্ছে গ্রুপ রিটেন আর্নিংসটা হচ্ছে আমার রিটেন আর্নিংস অফ প্যারেন্ট, লাইক গ্রুপের রিটেন আর্নিংস, গ্রুপের টোটাল রিটেন আর্নিংস। সেখানে প্যারেন্টের যে প্রফিটটা মানে প্যারেন্টের যে রিটেন আর্নিংসটা, প্লিজ প্যারেন্টের যে রিটেন আর্নিংসটা এই যে 70,000, এটা কিন্তু পুরোটাই আসবে প্যারেন্ট। মানে এটা আবার আপনারা মনে করিয়েন না, অথবা অনেক সময় আমরা আবেগের বশে যেটা করি, এটা আমরা এমন করি যে আমরা এটাকেও অ্যালোকেট করি 80-20। প্লিজ ডু নট ডু ইট, নেভার ডু ইট। কেননা এই 70,000 পুরোটাই প্যারেন্ট কোম্পানির, এই 70,000 পুরোটাই আসলে গ্রুপের রিটেন আর্নিংস। সো এটার পুরো 100% আসলে গ্রুপ পাবে। বাট কতটুকু আমার অ্যালোকেট হবে, সাবসিডিয়ারির পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করার পরে যে পোস্ট অ্যাকুইজিশন যে প্রফিটটা হয়েছে সেটা আমাকে অ্যালোকেট করতে হবে বিটুইন প্যারেন্ট অ্যান্ড এনসিআই। ওকে, যেটা আমরা এখানে ওয়ার্কিং টুতে দেখায় আসছি। 4,000 কোথা থেকে আসছে, ওয়ার্কিং টু থেকে আসছে। খেয়াল করে দেখেন আপনি ওয়ার্কিং টুতে এটা অলরেডি করে আসছেন, সো জাস্ট সেল রেফারেন্স দিয়ে দিয়েছেন। বাকি যে ইনফরমেশন গুলা খেয়াল করে দেখেন, ইম্পেয়ারমেন্ট লস, আনরিয়েলাইজড প্রফিট, ফাইন্যান্স কস্ট ফর ডেফার্ড কনসিডারেশন অর ফিউচার কনসিডারেশন, এই সবগুলোই আমার আসবে হচ্ছে মানে আমার ইনফরমেশন যদি থাকে সে অনুযায়ী আসবে। তার মানে স্ট্যান্ডার্ড ওয়েতে এই ইনফরমেশন গুলো থাকতে পারে, বাট এই পার্টিকুলার কোয়েশ্চেনে নাই। যদি থাকে তাহলে আমরা এই সবগুলোই লেস করব। খেয়াল করে দেখেন এগুলো আমরা অ্যাড করবো না, লেস করব, সেটা অলরেডি দেওয়া আছে। সো তার মানে আমি আপনাদেরকে আমার একটা ফরম্যাট করে দিয়েছি এখানে, যে ফরম্যাটে যদি কোনো ইনফরমেশন আরো অ্যাডিশনালি আসতে পারে সেটা আসবে, বাট সেগুলো ইয়েলো মার্ক করে দিয়েছি সো দ্যাট ইউ ক্যান হাইলাইট যে আর ইউ ক্যান ট্র্যাক যে এইগুলা আমার বেসিক ইনফরমেশন। বাট সেটা অনেক সময় আলটিমেটলি কি হয়, ইনফরমেশন কোয়েশ্চেনে আসে বাট সেটা এই কোয়েশ্চেনে নাই বলে আমরা কনসিডার করি নাই। এখন আমি যদি আপনাদেরকে একটা 5 মিনিটের একটা কাজ দেই, সেটা হচ্ছে এই ওয়ার্কিং গুলো তো অলরেডি আমরা জানি কত অ্যামাউন্ট কি হয়েছে, রাইট?
আপনারা প্রেজেন্টেশনটা কি আমাকে দেখাইতে পারবেন একটু করে? মানে আপনাদের এক্সেলে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা করে বেসড অন দিস কোয়েশ্চেন টেস্ট আন্ডারস্ট্যান্ডিং, এটা কি পসিবল? 5 minutes, guys? স্যার একটু বেশি সময় লাগবে। আচ্ছা, 5 minutes না, আমরা 7 minutes দিই। 7 minutes পারবো না? ওকে, আমার এখানে 11:40 বাজে, আমি 11:50 আপনাদের এখান থেকে আমি এই কোয়েশ্চেনটার জন্য আনসারটা নিব। সো এই কোয়েশ্চেনের ইনফরমেশন এতটুকু লাগবে আপনার, আর বাকি ওয়ার্কিং গুলো আমার মনে হয় অলরেডি আপনাদের গ্রুপে আছে, ইফ আই এম নট রং। আপনাদের গ্রুপে আমি এটা শেয়ার করে রেখেছিলাম না? একটু দেখি আমরা, এই কারণে মানে আমি একটা গুগল ড্রাইভ করে দিব, সেখান থেকে আপনারা এই ইনফরমেশন গুলো এক জায়গায় পাবেন, দ্যাট উড বি বেটার। কেননা এখান থেকে এত কিছু করা যায় না। এই যে এখানে আছে এইটা। সো প্লিজ ডু নট কপি মাই প্রেজেন্টেশন, হ্যাঁ? সো আমি একটু মিউট করছি ফর 10 minutes। প্লিজ ডু দ্য কোয়েশ্চেন। আমি 10 minutes এর জন্য মিউট করছি, এবং কোয়েশ্চেনটা এখানে অলরেডি আমার প্রেজেন্ট করা থাকবে। প্লিজ কমপ্লিট দ্য ফাইনাল প্রিপারেশন অফ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন উইদিন 10 minutes। 11:50।
ডান, কোশ্চেন সলভ নাকি? হ্যালো, ভাইয়া তারা তো ম্যাথ করতেছে, একটু শর্ট রিক্যাপ দেন না যে কি কি করাইছেন আজকে। শর্ট রিক্যাপ তো রেকর্ডিংও থাকবে। বেসিক্যালি অ্যাডিশনাল খুব একটা কিছু করাই নাই, মানে গত ক্লাসে আমরা যেই ডিসকাশন গুলো করছিলাম সেটার সাথে আমরা আজকে এই টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং ওয়ানটা স্টার্ট করার কথা ছিল। এইটাকে টার্গেট করে আমরা এই কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করার জন্য যে বেসিক প্রিন্সিপাল গুলো ছিল না, গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম ওয়ার্কিং দেখে আসতে। ওয়ার্কিং আচ্ছা, ওয়ান থেকে যে ফাইভ, ওয়ার্কিং ওয়ান পাঁচটা থেকে working। 5 প্লাস হচ্ছে বাকি জিনিসগুলা করার জন্য, সেই জিনিসগুলা হচ্ছে আমরা একটু রিক্যাপ করেছি। অ্যান্ড রিক্যাপ করে জাস্ট আমার এই কনসলিডেশন করার জন্য ওয়ার্কিং গুলাকে কিভাবে আমরা মানে ইমপ্লিমেন্ট করব, সেই জিনিসগুলো আসলে আজকে ডিসকাস করেছি। তো নতুন টপিক হিসেবে আমি নোট ডাউন করে রেখেছি, যেটা নেক্সট ক্লাসে করাবো। তো আপনি বলতে পারেন যে গত ক্লাসের রিক্যাপ প্লাস ওয়ার্কিং পাসটা আমরা কিভাবে প্রেজেন্ট করব সেই জিনিসগুলো ডিসকাস করতেছিলাম, বুঝছেন? সো আপনি গত ক্লাসটা যদি ঠিকমতো মনোযোগ করে মানে সহকারে শুনেন এবং আজকের টপিকটাকে একটু যদি দেখেন, ইউ ক্যান রিক্যাপ ইট। মানে অ্যাডিশনাল খুব একটা টপিক আমরা অ্যাড করিনি।
বুঝতে পারছি। সরি ভাই, আমি আসলে ল্যাপটপে নাই, আমি এটা এক্সেলে করতে পারতাম না। বাকিরা কি অবস্থা বাকিদের? Fayaz, are you dead? করতেছি। স্যার নিচের কোয়েশ্চেনটা একটু নিচের পার্ট তো লাগবে কি, মানে নিচের পার্ট গুলো তো লাগবে। লাগবে। ওকে এই জায়গাটা লাগবে, এটা লাগবে। ওকে, না আমি কিন্তু ওয়ার্কিং করতে বলিনি, আপনি জাস্ট আমাকে প্রেজেন্টেশনটা করলেই হবে। প্রেজেন্টেশন বলতে স্যার শুধু মানে শুধু ফরম্যাটটা? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা, ফরম্যাটটা, হ্যাঁ আমি আমি বলে দিচ্ছি কিভাবে। ওকে, সো খেয়াল করেন, থ্যাংক ইউ যারা ট্রাই করছিলেন। ওকে, এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এইটার প্রেজেন্টেশনটা কিভাবে দেখাবো। খেয়াল করেন, আমরা এখানে দুইটা ফরম্যাট দিয়েছি, একটা হচ্ছে এই ফরম্যাটটা, আরেকটা হচ্ছে শুধু একটা কলামে। ওকে, এই ফরম্যাটটা কি আসলে? এই ফরম্যাটটা হইছে আপনাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটাকে ইজিয়ার মনে রাখার জন্য, মানে আরো ইজিয়ার ওয়েতে আপনারা এটাকে ইউ ক্যান প্ল্যান, ইউ ক্যান ইনকর্পোরেট এটার জন্য। বাট আমি যদি এক্সাম এনভায়রনমেন্টের কথা বলি, আমি যদি এক্সাম পার্সপেক্টিভে কথা বলি, ইউ হ্যাভ টু ফলো দিস মেথড। ওকে, আমি দুইটা মেথডই দেখাচ্ছি আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য, সেটা হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে আর একটু বেটার ভাবে মনে রাখার জন্য। খেয়াল করেন, এটা হচ্ছে প্যারেন্টের কলাম, এটা হচ্ছে সাবসিডিয়ারির জন্য কলাম, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, মানে যেটা আমার অ্যাডজাস্টমেন্টের থ্রুতে আসবে, ওয়ার্কিং এর থ্রুতে আসবে। অ্যান্ড এটা হচ্ছে আমার কনসলিডেটেড ফিগার, মানে যেটা আলটিমেটলি আমাদের মেইন প্রেজেন্টেশনের পার্ট। এবং এই কনসলিডেটেড ফিগারটা হচ্ছে আমি জাস্ট সবগুলোর রোকে আমি সাম করে দিয়েছি, দ্যাটস ইট। খেয়াল করেন, আমি যদি একটা এক্সাম্পল দেখাই, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, প্যারেন্টের ছিল 85,000, সাবসিডিয়ারির জন্য ছিল 18,000, কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, অ্যাডজাস্টমেন্ট ইজ জিরো। তাহলে টোটাল কনসলিডেটেড প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত? 1,03,000। ডান। এখন এই 1,03,000 আমি কিন্তু এভাবেও দেখাইতে পারতাম, এইভাবে প্রেজেন্টেশনটা করতে পারতাম, অথবা আমি আমার একটা সিঙ্গেল সেলের মধ্যেই হচ্ছে এই প্রেজেন্টেশনটা দেখাতে পারতাম। খেয়াল করে দেখেন, প্যারেন্টের 85,000 প্লাস 18,000, দিস ইজ দ্য ট্র্যাডিশনাল প্রেজেন্টেশন যেটা ইউজুয়ালি আমরা করে থাকি। বাট আমি আবারও বলছি, এইটা আপনাদেরকে আমি দেখানোর কারণই হচ্ছে জাস্ট টু গিভ ইউ মোর ক্লারিফিকেশন, বেটার ক্লারিফিকেশন, দ্যাটস ইট, নাথিং এলস। এখন আসেন গুডউইলটা কিন্তু আমার প্যারেন্ট এবং সাবসিডিয়ারি আলাদা করে দেওয়া নাই, যেটা আমার ওয়ার্কিং থেকে আসছে, অ্যাডজাস্টমেন্ট থেকে আসছে 22,500। সেটা আমার কোত্থেকে আসছে? সেটা আমার ওয়ার্কিং ট্রি থেকে আসছে। খেয়াল করে দেখেন, আমি যে রেফারেন্সটা দিয়ে দিয়েছি, এটা আমার ওয়ার্কিং ট্রির এই গুডউইলটা সরাসরি আমি সেখানে ট্রান্সফার করে দিয়েছি, দ্যাটস ইট, নাথিং এলস। এরপর আপনি আসেন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রেও সেম, আমার প্যারেন্ট কোম্পানি ছিল 160,000, সাবসিডিয়ারি কোম্পানির জন্য ছিল 84,000, there was no adjustment for this, and the total current asset was 244,000, and you can show it directly, আপনি আপনার একটা সেলেই এই প্রেজেন্টেশনটা দেখাতে পারেন। ওকে, and that is total asset। খেয়াল করে দেখেন, total asset 369,500, and then we will go for equity and liabilities। ইকুইটির মধ্যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম। খেয়াল করে দেখেন, সাবসিডিয়ারিটা আমি রেট করে দিয়েছি, আমি বারবার এটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, দ্যাট subsidiaries portion will never come. So you have to ignore the share capital, share premium portion for subsidiaries. So you have to keep considered only the parent company share capital and share premium for your consideration. That's it. Then group retained earning, this will directly come from working 5। আমি K47 থেকে যদি যাই, working 5 হচ্ছে আমার গুড, কি বলে, গ্রুপ রিটেন আর্নিংস। খেয়াল করে দেখেন, K47। ওকে, নাও আমার লাইবিলিটির মধ্যে শুধু নন কন্ট্রিবিউটিং ইন্টারেস্ট, দ্যাট ইজ কামিং ফ্রম আওয়ার ওয়ার্কিং 4, 13,500, এন্ড লাইবিলিটির মধ্যে শুধু কারেন্ট লাইবিলিটিস আছে 135,000 প্লাস 47,000, দ্যাট ইজ 182,000। You can present it directly in a single row, single cell, and that is 182,000. And now if you see, total asset is 369,500, total liability and equity 369,500, so it is exactly matched। যদি কোনো কারণে এটা ম্যাচ না হতো, তাহলে আমরা বুঝতাম যে আমাদের হয়তো বা কোথাও আমার কোনো একটা কনসলিডেশনের, কোনো একটা প্রেজেন্টেশনের কোনো একটা ওয়ার্কিং ভুল আছে।
বাট এখন আমি একটা ছোট কোয়েশ্চেন করবো আপনাদেরকে। আপনি যখন ফাইনালটা করলেন, করে দেখলেন এটা কোনো কারণে ম্যাচ করলো না, মানে অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লাইবিলিটি হলো না, হোয়াট ইউ উইল ডু? কি করবেন আপনি, মানে এক্সামে আপনি কি করবেন? আমি জাস্ট আপনাকে এক্সাম এনভায়রনমেন্টের কথাটাই চিন্তা করতে বলতেছি। যতটুকু আছে মানে ফিগারটা যতটুকু আপনার ডিফারেন্স আছে ডিফারেন্সটা দুই দিয়ে মানে ফিগারটা বের করে দুই দিয়ে ভাগ করবো, তারপর যে ফিগারটা থাকবে ওই ফিগারটা কোনটা এটা দিয়ে বাংলা স্টাইলে আপনি এটাকে রিকনসাইল করবেন এখন, না? জি ভাই। স্যার কারণ এক্সাম টাইমে আর এক্সট্রা সময় কখনোই থাকে না হ্যাঁ, আবার পুরোটা দেখা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো হোয়াট আই ইউজুয়ালি ইউজ টু ডু, সেটা হচ্ছে আমি আপনাকে কি করতে বলছি এটা একটু মনে রাখেন, হ্যাঁ? প্লিজ প্লিজ প্লিজ, আপনারা কখনোই কোনোভাবে ভুলেও এই প্রেজেন্টেশনটা করার পর টোটালটা বের করবেন না। প্লিজ ডু নট ডু দিস, দিস ইজ ট্র্যাপ। আপনাকে টোটাল বের করার কোনো দরকার নাই, কেননা টোটালের জন্য কোনো মার্ক আলাদা করে থাকে না। এবং আপনি টোটালটা করলেন, ফাইন, করার পর যদি কোনো কারণে না মিলে, না ম্যাচ করে, ইগনোর ইট, স্কিপ ইট, নো নিড টু ডিগ ডাউন। ওই যেটা তন্ময় বলতেছিল যে দুই দিয়ে, যেটা আমরা বাংলা মিডিয়ামে করতাম 9-10 থাকতে। সো দুই দিয়ে ভাগ করে দেন, অ্যামাউন্টটা দেখতাম, অ্যামাউন্টটা আমরা সাসপেন্ড কিছু একটা করার চেষ্টা করতাম, গাইড টোটালি ফলো। সো এইটা কখনোই করব না, প্লিজ। আমার কোন একটা ম্যাথ মিলে নাই, দ্যাটস ফাইন, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, দ্যাটস কমপ্লিটলি গন। আমি আমার এই ট্র্যাপে কখনোই পড়বো না। আমার এক্সাম হলে আর টাইম থাকবে না ভাইয়া, যে আমি আবার এটাকে দেখবো যে কোন পার্টটা ভুল হয়েছে, কোন ক্যালকুলেশনের জন্য আমার এটা হচ্ছে না। হোয়াট এভার হইতে পারে ভুল, আমার 15 মার্কের মধ্যে আমি যদি 2 মার্ক না পাই, আমি 13 পাবো, দ্যাটস নট এ প্রবলেম ফর মি। বাট আমি ওই 2 মার্ক আবার, মানে তখন আইডিয়া করে নিব যে কোশ্চেনই ভুল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান অ্যাজিউম দ্যাট যে কোশ্চেনই ভুল লাগছে, এই কারণে আমি এটা। সো হোয়াট এভার দ্য psychological thing you will keep in mind, but the main recommendation to you guys, do not dig down, do not review, inspect, try to explore, no, never try to do this, okay? হয় নাই গন। আমার এক্সামে এই পুরো 100তে 100ই পাইতে হবে ব্যাপারটা তাও না, ওকে? সো প্লিজ, যদিও কথাটা খুব পেসিমিস্টিক মনে হচ্ছে, বাট স্টিল আই উড রিকমেন্ড ইউ নট টু ইভালুয়েট কেন হলো না, ওকে? দ্যাটস ইট। এই পর্যন্ত আমরা যে ওয়ার্কিং গুলো করে, আমরা যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন গুলো করে আমরা শেষ করলাম, একটা বেসিক ওয়ার্কিং। আমাকে একটু আপনারা বলবেন এইটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স আছে কি না? এইটুকু পর্যন্ত এনিওয়ান? না স্যার কোশ্চেন নেই। এই পর্যন্ত No, sir. কোনো কোয়েশ্চেন্স নাই। এখন আজকে আমরা একটা জাস্ট ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট পার্টটা শেষ করব। নেক্সট ক্লাসে হোয়াট আই উইল ট্রাই টু, আমি আবারও বলে দিচ্ছি, আই উইল ট্রাই টু কভার দিস পার্ট ইন মাই নেক্সট ক্লাস, ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ট্রাগ্রুপ ট্রেডিং। হোপফুলি এই দুইটা নেক্সট ক্লাসে হয়ে গেলে আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের নলেজ পার্টটা ডান, দেন উই উইল অ্যাকচুয়ালি কিপ ফোকাসিং অন আওয়ার প্র্যাকটিস পার্ট। এখন খেয়াল করে দেখেন, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টটা আমরা কেন বলছি? আমরা একটা বেসিক কথা এর আগেই বলেছি, যে আমি যখন সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করি, আমি যখন আমার সাবসিডিয়ারিকে কনসলিডেট করি, I will try to adjust the fair value adjustment, and I will have to adjust all the components of subsidiary in fair value. তার মানে আমরা যখন সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করব, সবগুলো অ্যাসেট, লায়াবিলিটি, ইনভেস্টমেন্ট আমাকে ফেয়ার ভ্যালুতে কনসিডার করতে হবে। তার মানে আমার সাবসিডিয়ারির যে নেট অ্যাসেট, সে ফর এক্সাম্পল আমি যদি বলি অ্যাসেট, যেমন ধরেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমার কোয়েশ্চেনে ক্যারিং ভ্যালুতে দেওয়া থাকবে, বাট সেখানে যদি অ্যাডিশনাল ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের ইনফরমেশন থাকে, আই হ্যাভ টু কনসিডার দ্যাট আই নিড টু অ্যাডজাস্ট দ্যাট ফেয়ার ভ্যালু, ওকে? এখন সেই অ্যাডজাস্টমেন্টটা আমি কখন করব? যদি কোয়েশ্চেনে কিছু না বলে, আই ডোন্ট নিড টু অ্যাডজাস্ট মাই ফেয়ার ভ্যালু। এখন আসেন, যদি বলে তখন আমি কিভাবে করব? সে ফর এক্সাম্পল আপনাকে বললো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট all are equal to the carrying value at the fair value, but except fixture and fittings, except fixture and fittings। এই ফিকচার এন্ড ফিটিংস এর আমার মার্কেট ভ্যালু হচ্ছে 2 মিলিয়ন,
বাট আমার ক্যারিং ভ্যালু হচ্ছে 1 মিলিয়ন। তার মানে আমাকে এখন কি করতে হবে? আমি ক্যারিং ভ্যালু 1 মিলিয়ন অলরেডি দেখাইছি, আরো 1 মিলিয়ন অ্যাজ এ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আমাকে প্রেজেন্ট করতে হবে। এখন এই 1 মিলিয়নটা আমি কার সাথে অ্যাডজাস্ট করব? সাবসিডিয়ারির সাথে। সাবসিডিয়ারির কোন কোন ডেটে আমি এটাকে অ্যাডজাস্ট করব? সাবসিডিয়ারির আমি অ্যাকুইজিশন ডেটেও ফেয়ার ভ্যালু আমার আসবে, সাবসিডিয়ারির রিপোর্টিং ডেটেও এটা আমার ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আসবে। ক্লিয়ার? এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে আমি সাবসিডিয়ারির অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেটে যে আমি অ্যাডজাস্টমেন্টটা করব, করার পর আমরা ডেপ্রিসিয়েশন, প্লিজ কিপ ইন মাইন্ড, ডেপ্রিসিয়েশনটা আমরা কখন অ্যাডজাস্ট করি? ডেপ্রিসিয়েশনটা আমরা কখন মানে ডেপ্রিসিয়েশনটা আমার কেমন টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট? এটা কি আমি বছরের শুরুতে মানে অ্যাডজাস্ট করি না বছরের শেষে অ্যাডজাস্ট করি? শেষে। বছরের শেষে আমরা এটাকে অ্যাডজাস্ট করি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে ফিকচার এন্ড ফিটিংস, এটাকে যখন আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্ট করলাম, আমার আগে কত ছিল ফিকচার এন্ড ফিটিংস এর ভ্যালু, ক্যারিং ভ্যালু? 1 মিলিয়ন। আমরা যে এক্সাম্পলটা দিলাম সেখানে আগে কত ছিল? 1 মিলিয়ন। এখন কত? 2 মিলিয়ন, Yes, sir. রাইট? এখন হচ্ছে 2 মিলিয়ন। তাহলে কতটুকু ফেয়ার ভ্যালু বাড়ছে, মানে কতটুকু ফেয়ার ভ্যালু এক্সেস হয়েছে, মানে এক্সিট হয়েছে? আরো 1 million. আর 1 মিলিয়ন। এখন আমি তো ডেপ্রিসিয়েশন যখন চার্জ করেছি সেটা তো 1 মিলিয়নের উপরে চার্জ করেছি, বাট এই যে রিমেইনিং যে 1 মিলিয়ন, সেটার উপর কি আমরা চার্জ করেছি ডেপ্রিসিয়েশন? না স্যার। তাহলে আমি যদি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করি, সেই ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করার পর যদি ওই আইটেমটা, মানে যে আইটেমটাকে আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্ট করছি, সেই আইটেমটা যদি আমার ডেপ্রিসিয়েবল আইটেম হয়, তাহলে অবশ্যই আমাকে সেই আইটেমটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে অ্যাট দ্য রিপোর্টিং ডেট। কথাটা কি বুঝতে পারছি? যেমন এটা আমার কিভাবে হবে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ, যেমন আমরা কি বলছি, আমাদের কতটুকু এক্সিট অ্যামাউন্ট ছিল? 1 মিলিয়ন। তাহলে ফেয়ার ভ্যালু বাড়বে কত? 1 মিলিয়ন। ক্লিয়ার? আমার Yes, sir. রিপোর্টিং ডেটেও কত থাকবে? 1 মিলিয়ন। তাহলে আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কিছু থাকবে? থাকবে না। ওকে, এখন এই যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমার নাই, এটা আমার ডিফারেন্স হইলো না, তাহলে ডিফারেন্সটা শুধু অ্যারাইজ করবে কার জন্য? ডিফারেন্সটা শুধু অ্যারাইজ করবে হচ্ছে আমার এক্সেস ডেপ্রিসিয়েশনের জন্য। আমরা কি বলছি, যদি আমার এই ফেয়ার ভ্যালু আইটেমটা, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টেড আইটেমটা যদি ডেপ্রিসিয়েবল আইটেম হয়, যেমন ডেপ্রিসিয়েবল আইটেম না কোনটা? কারো কি মনে আছে যে কোন অ্যামাউন্ট অথবা কোন আইটেমটা, কোন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমরা ডেপ্রিসিয়েশন করি না কখনো? Land. ল্যান্ড। ল্যান্ড। তাহলে এখন আমরা যদি এখানে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হিসেবে ল্যান্ড পেতাম, তাহলে কি আর ডেপ্রিসিয়েশন চিন্তা করতাম? না। না স্যার। না। তাহলে এখন আপনি খেয়াল করেন, আমরা যেহেতু ডেপ্রিসিয়েশন নিয়ে চিন্তা করব শুধু যদি এটা আমার ডেপ্রিসিয়েবল আইটেম হয়, এন্ড ফিকচার এন্ড ফিটিং ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েবল আইটেম, সেই ক্ষেত্রে ফিকচার এন্ড ফিটিংস এর উপর আমার রিমেইনিং ইউজফুল লাইফ যেটা দেওয়া থাকবে, সেটাকেই আমরা কনসিডার করব ফর মাই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন। ধরলাম আমার রিমেইনিং ইউজফুল লাইফ দেওয়া আছে হচ্ছে 5 বছর, তাহলে আমার ডেপ্রিসিয়েশনটা কত বছরের জন্য হবে? এইটা ডিভাইডেড বাই 5। ক্লিয়ার? তাহলে এই যে আমি ডিভাইডেড বাই 5 করলাম, এখন এটা কি আমার নেট অ্যাসেটকে বাড়াবে না কমাবে? ডেপ্রিসিয়েশন আমার নেট অ্যাসেটকে বাড়ায় না কমায়? কমাবে। কমাবে। তাহলে এটা আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। ক্লিয়ার? সো দিস ইজ হাউ ইউ উইল অ্যাডজাস্ট আওয়ার ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? সো তার মানে হচ্ছে আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টটা ওয়ার্কিং টুতে করব প্রিন্সিপালি, এবং ওয়ার্কিং টুতে আমরা যখন করব তখন এটা আমার অ্যাকুইজিশন ডেটেও আসবে, রিপোর্টিং ডেটেও আসবে। বাট যদি এটা আমার ডেপ্রিসিয়েবল আইটেম হয় অ্যাসেটের ক্ষেত্রে, তাহলে আমাকে রিপোর্টিং ডেটে এটা ডেপ্রিসিয়েশনটা মাইনাস করতে হবে। কেন না, দ্য প্রিন্সিপাল অফ নেট অ্যাসেট ইজ, আমার নেট অ্যাসেট হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি। তার মানে আমরা জানি যদি অ্যাসেট বাড়ে তাহলে নেট অ্যাসেট বাড়বে, এই কারণে আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এটাকে নেট অ্যাসেটকে বাড়াচ্ছি। আর যদি অ্যাসেট কমে তাহলে নেট অ্যাসেট কমবে।
তাহলে নেট অ্যাসেট যেহেতু আমার কমবে, তার মানে ডেপ্রিসিয়েশন কি করবে? এটা আমার অ্যাসেটকে কমাই দেয়, এটা আমার অ্যাসেটের ক্যারিং ভ্যালুকে কমাই দেয়, সো নেট অ্যাসেট কমে যাবে। আবার ডেপ্রিসিয়েশন আমার কি করে? প্রফিটকে কমাই দেয়, প্রফিট কমলেও আমার নেট অ্যাসেট কমে। সো যেই লজিকে আপনি চিন্তা করেন, ওভারঅল আমার নেট অ্যাসেটকে কমাই দিতে হবে। ক্লিয়ার? অ্যান্ড দ্য ভাইস ভার্সা ফর লায়াবিলিটিস। লায়াবিলিটিস এর ক্ষেত্রে কি হবে? লায়াবিলিটিস এর ভ্যালু যদি বাড়ে, লায়াবিলিটি বাড়লে আমার নেট অ্যাসেট বাড়বে না কমবে? লায়াবিলিটিস বাড়লে বাড়বে। লায়াবিলিটিস বাড়লে কি নেট অ্যাসেট বাড়ে? দায় বাড়লে তো আমার কোনো কিছু ইন হচ্ছে এখানে। হ্যাঁ, ওকে। অ্যাসেট ইজ ইকুয়াল টু, সরি, লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এখন আমি যদি আপনাকে বলি ওনার্স ইকুইটি সমান সমান কি? অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। এখন আমি যদি বলি আপনাকে লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটি বাড়লে কি হবে? ইকুইটি বাড়বে না কমবে? দেখেন তো ম্যাথমেটিক্যালি। ইকুইটি কমবে। কমবে। আমরা যে নেট অ্যাসেট বলতেছি, হোয়াট ইজ দিস? মানে হোয়াট ইজ দ্য নেট অ্যাসেট? নেট অ্যাসেট মানে কি? কতটা বুঝতে পারছি গাইস? তাহলে ওনার্স হ্যাঁ, ইয়েস, তাহলে আমরা অ্যাসেটের ক্ষেত্রে যে প্রিন্সিপালটা চিন্তা করলাম, এখন আসেন আমি যদি আপনাকে বলি যে ফেয়ার ভ্যালু অফ লায়াবিলিটি বাড়ছে, তাহলে ফেয়ার ভ্যালু অফ লায়াবিলিটি যদি বাড়ে, এটা আমার নেট অ্যাসেটকে বাড়াবে না কমাবে? প্লিজ। নিট অ্যাসেট কমাবে। নেট অ্যাসেট কমাবে। কারো কি কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? থাকলে আমাকে একটু বলেন কাইন্ডলি, প্লিজ। কোনো কনফিউশন নাই? ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর টুডে সেশন অ্যান্ড ইউ গাইজ হেল্প মি আ লট। তাহলে আমার নেক্সট ক্লাসের এজেন্ডা অলরেডি ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনভেস্টমেন্ট পার্টটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টটা কমপ্লিট করলে আমাদের মোটামুটি অনেকটুকু কভার হয়ে যাবে। সো আই উইল নট টেক মাচ টাইম নেক্সট ক্লাসে, বিকজ আমরা এখন মোটামুটি কিন্তু একটা ভিজুয়ালাইজেশন চলে আসে। আমি আপনাদেরকে গ্রুপ অ্যাকাউন্টিং এর জন্য রিকমেন্ড করব ক্যাপলানের যে বইটা আছে, টেক্সট বইটা, এটা যদি আপনাদের দরকার হয় আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপাতত। আমি ড্রাইভটা পরে ক্রিয়েট করব, করে আপনাদেরকে আপনাদের ইমেলটা আমি দিব। অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউ গাইস, আপনারা যারা ক্লাসে আছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডিংটা শুনবেন, আপনাদের ইমেল আইডিটা আমাকে একটু পার্সোনালি দিয়ে রাখেন প্লিজ, সো দ্যাট আমি যখন এটার গুগল ড্রাইভের রিসোর্স গুলো দিব, সো দ্যাট ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম দ্যাট ড্রাইভ। দ্যাট উইল হেল্প ইউ আ লট। সো আমার রিকোয়েস্ট হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যে জিনিসগুলো নিয়ে মানে কথা বলবো, এগুলো যদি আপনারা ক্যাপলান স্টাডি টেক্সটে এই জিনিসগুলো আছে অলরেডি, কারণ ইনভেস্টমেন্টের পার্ট, ফেয়ার ভ্যালু পার্ট যেটা আমরা কথা বললাম, এগুলা যদি একটু আপনারা দেখে আসতে পারেন অথবা যদি একটু দেখতে পারেন, দ্যাট উইল হেল্প মি আমাদের কনভারসেশনটাকে আরো একটু ইন্টারাক্টিভ করার জন্য। প্লাস ইন্ট্রা গ্রুপ ট্রেডিং এর পার্টটাও এখানে আছে, ইন্ট্রা গ্রুপ ট্রেডিংটা নিয়েও আমরা কথা বলবো নেক্সট ক্লাসে। সো সেই ইন্ট্রা গ্রুপ ট্রেডিং এর ব্যাপারেও কিন্তু আমরা এখানে যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা লাইন আইটেম নিয়ে আমরা কথা বলবো। And that will be done for our consolidated statement of financial position and knowledge part. And next class what I will try, আমি আপনাদেরকে ইন্ট্রা গ্রুপ ট্রেডিং শেষ করার পর আহ একটা কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন যেটা ক্যাপ্টেন থেকে আমরা করার চেষ্টা করব, সেটা আমি বলেই দিই আপনাদেরকে। টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা কত করব? টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7টা করব, হ্যাঁ, কার্ল এন্ড সুজান। সো তার মানে নেক্সট ক্লাসের আমার প্ল্যানটা কিন্তু অলরেডি ক্লিয়ার যে আসলে কি কি আমি করতে চাচ্ছি। সো আই উইল টার্গেট টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 7 করার জন্য যা যা ইনফরমেশন আমার দরকার, প্রেজেন্টেশনের জন্য, ওয়ার্কিং এর অ্যাডজাস্টমেন্টের জন্য, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আমরা অলরেডি কভার করলাম, ইনভেস্টমেন্ট পার্টটা বোঝার জন্য, দেন ইন্ট্রাগ্রুপ ট্রেডিং গুলো ক্লিয়ার করার জন্য, দ্যাট আই উইল ট্রাই। আমি নেক্সট ক্লাসে ফার্স্ট আওয়ারে চেষ্টা করব আমাদের নলেজটা কমপ্লিট করে, দেন নেক্সট আওয়ারে আমরা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7টা
সো তার মানে আপনার হাতে কিন্তু অলরেডি এই ডেলিভারেবল জিনিসগুলো থাকবে যে আমরা নেক্সট ফ্রাইডেতে 10:30-তে এই টপিকগুলো নিয়ে কথা বলবো। সো আপনারা যারা একটু প্রোঅ্যাক্টিভলি স্টাডি করতে চান, করতে পারেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই জিনিসগুলো একটু গো থ্রু করে আসেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ হার্ড কপি, ইটস ভেরি ভেরি গুড। ইফ ইউ ডোন্ট হ্যাভ হার্ড কপি, I can share it on okay, messenger group. আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, so that from there you can actually access this resource. So থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ফ্রাইডেতে আমরা তাহলে এই টপিকটা ইনশাল্লাহ শেষ করলে আমাদের গ্রুপ অ্যাকাউন্টিং এর একটা সিগনিফিকেন্ট পোর্শন উইল বি ডান ইনশাল্লাহ। অ্যান্ড প্লিজ ইন দ্য মিন টাইম আপনারা আরেকটা কাজ করবেন, যেহেতু ইউ উইল হ্যাভ টাইম, ট্রাই টু অ্যাক্সেস অ্যাজ মাচ অ্যাজ পসিবল স্টাডি হাব। ইভেন আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলছি সেটারও স্টাডি হাবের যে কোয়েশ্চেন্স থাকে, ছোট ছোট কোয়েশ্চেন্স, আপনার কুইজ, এগুলো একটু করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে আসলে নলেজ পার্টটা আপনার কতটুকু ক্লিয়ার হচ্ছে। I'm giving my I'm trying to give my best. So still আপনাদেরও কিছু ডেলিভারেবল জিনিস থাকবে, আপনাদেরও কিছু আসলে ডোজ থাকবে, সেই জিনিসগুলো অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে টু গেট পাস ইনশাল্লাহ। So thank you so much everyone, and let me know if you have any feedback. আমাকে পার্সোনালি আপনারা জানাতে পারেন, and I will try my level best to recover that shortfalls or limitations as well. So thank you.